ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজের ভেক্টর অধ্যায়ের ওয়ান শট ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রথমেই আসি যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিসের জন্য সলভ করবা। ভার্সিটি কোশ্চেন ব্যাংকে বলা হয় ভার্সিটির বাইবেল। তো ভার্সিটি কোশ্চেন ব্যাংক এরকম একটা মোটা বই, এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ তুমি যদি বুঝে বুঝে করতে পারো তাহলে আমি স্বর্ণ প্লেটে রেখে দিব, তুমি একটা ভার্সিটিতে অবশ্যই চান্স পাবা। তো অনেকের এখানে ভুল ধারণা থাকে যে প্রশ্ন ব্যাংক সলভ করা মানে বোঝে যে প্রশ্ন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো শুধু অ্যান্সার মুখস্থ করা বা অ্যান্সার করে যাওয়া। তো প্রশ্ন ব্যাংক সলভ করা মানে এইটা না। প্রশ্ন ব্যাংক সলভ করা মানে তোমার প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে সলভ করা। তোমার পরীক্ষায় একদম প্রশ্ন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন উঠাই দিবে এরকম প্রশ্ন কিন্তু তুমি খুবই কম পাবা। কিন্তু পরীক্ষায় তাহলে কিভাবে প্রশ্ন আসবে? তোমার বিগত বছরে যে টপিক্স থেকে কোশ্চেন আসছে ওই টপিক্স থেকে জাস্ট একটু ঘুরাই পেঁচাই কোশ্চেন দিবে, একদম হুবহু তোমার এমসিকিউ উঠাই দিবে না। ওই টপিক্স থেকে জাস্ট একটু ঘুরাই পেঁচাই দিবে। তো এই ঘুরাই পেঁচাই দিলে সেটা পারার জন্য তোমার কি করতে হবে, মানে বিগত বছরে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা যেই টপিক্স থেকে আসছে ওই টপিক্সটা যদি তুমি একটু ভালো করে বুঝে পড়ো তাহলে ওই ধরনের যেই এমসিকিউ দেখ না কেন তুমি পারবা। তোমার এইটা ইনশিওর করতে হবে যে টপিক্স থেকে কোশ্চেন আসছে ওই টপিক্সটা তুমি খুব ভালো করে বোঝো এবং ওইখান থেকে যে এমসিকিউ দেখে না কেন তুমি পারবা। তুমি যদি এভাবে প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে সলভ করো তাহলে ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভিংটা তোমার কাজে দিবে, না হলে কোনোই কাজে দিবে না। ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজের এই ওয়ান শট ভিডিওতে আমরা কি কি কভার করব, তোমাদের ভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে বিগত বছরে যেই টপিক্স থেকে কোশ্চেন আসছে সেই টপিক্স আমরা খুব সুন্দর করে বুঝাই দিব এবং তোমার প্রশ্ন ব্যাংকে যত টাইপের এমসিকিউ আছে সব টাইপের এমসিকিউ আমরা খুব সুন্দর করে তোমাকে বুঝাই দিব। তাহলে তোমার এখন কাজ কি, ভাইয়া যা পড়াবে সেটা খুব সুন্দর করে বোঝা এবং একই সাথে নোট তৈরি করা। এরপরে ক্লাস শেষে কি করবা, তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকের প্রথম থেকে শেষ পর্যন্ত যত এমসিকিউ আছে সেগুলা বুঝে বুঝে সলভ করবা। এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তোমাদের হাতে ক্যালকুলেশন নিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়, হাতে ক্যালকুলেশনের জন্য অনেক এমসিকিউ তোমাদের রেখে আসতে হয়। হাতে ক্যালকুলেশন পারার জন্য তোমার কিছু হ্যাক্সে জানতে হবে। হ্যাক্সগুলো যদি তুমি পারো তাহলে হাতে ক্যালকুলেশন তোমার কাছে দুধ ভাত মনে হবে। তবে কোনো একটা ভিডিওতে হাতে ক্যালকুলেশন তোমাকে শেখানো সম্ভব না। আমাদের যে এমসিকিউতে যে হ্যাক্সটা প্রয়োজন আমরা সেই হ্যাক্সটা তখন অ্যাপ্লাই করব। এভাবে যতগুলো তোমাদের হ্যাক্স শেখানো হবে সেগুলো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো তাহলে হাতে ক্যালকুলেশন নিয়ে কোনোই চিন্তা করতে হবে না। তো চলো দেখি প্রথমে এমসিকিউতে কি আছে। 20 নিউটন এবং 60 নিউটন মানে দুটা ভেক্টর রাশি যাদের মধ্যবর্তী কোণ কত 30, এদের লব্ধি বের করতে বলতেছে। খুবই সহজ। বলবো ভাই এটা আবার করতে হয়, একটা ভেক্টর পি 60 নিউটন আর একটা ভেক্টর কিউ যার মান দেওয়া আছে 20, এদের মধ্যবর্তী কোণ কত 30। লব্ধি নির্ণয় করতে বলতেছে। আমরা কি জানি আর স্কোয়ার ইকুয়াল টু কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এবার কি করবা, মান বসাই দিবা। পি এর মান কত 60, 60 এর উপর স্কোয়ার করো। কিউ এর মান কত 20, 20 এর উপর স্কোয়ার করো প্লাস 2 পি এর মান কত 20, কিউ এর মান 60 ইন্টু কজ আলফা। কজ 30 এর মান কত বলো তো √3/2। কজ 30 এর মান √3/2 একবারে বসাই দিলাম। এরপরে দেখো কি করবা, ক্যালকুলেশন করবা। 60 এর উপর স্কোয়ার করো কত হবে 3600 হবে। এটা তোমরা আশা করি সবাই জানো। 20 এর উপর স্কোয়ার করলে কত হবে 400 হবে। এবার দেখো তো এই দুই মোকাবিলা করে দাও। 20 আর 60 গুণ করলে কত হবে 1200 হবে। এবং এখানে কি আছে বলো তো √3 না, √3 এর ভ্যালু কত 1.73। তো 1.73 দ্বারা 1200কে গুণ করা কঠিন না। তো আমরা এই জন্য কি করবো, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য √3 এর ভ্যালুকে 1 ধরে নিব। মনে রাখবা √3 এর ভ্যালুকে কি ধরে নিব 1। এবার দেখো তো এখানে তো যোগ করো কত হবে 3600 400 4000, 4000 আর 1200 কত 5200। তো এইখানে কি হইলো আর স্কোয়ারের ভ্যালু কত 5200। এইখানে একটা বিষয় মনে রাখবা যে আমরা এই √3 এর ভ্যালুকে 1 ধরলাম কিন্তু √3 এর ভ্যালু কি 1 না 1 এর চেয়ে বড়। এই জন্য আমাদের যে অ্যাকুরেট অ্যান্সারটা বের হবে সেটা হবে 5200 এর চেয়ে বেশি। লব্ধি তো খুব সহজেই তোমরা পারো, কিন্তু অপশানে দেখো তো অপশানে তো সে ঝামেলা তৈরি করছে, তোমাকে ক্যালকুলেটর দেয় নাই কিন্তু অপশানে দিয়ে রাখছে কি 67.96, 77.96, 87.96। এই ক্যালকুলেশন কিভাবে করবা, তুমি কি 67 এর উপর স্কোয়ার 67.96 এর উপর স্কোয়ার করে কত হবে এটা কি বের করতে পারবা? কেউই পারবে না। তুমি কেন? তাহলে ভার্সিটি কিসের জন্য দিছে? ভার্সিটি দিছে যেহেতু তার মানে এটা হাতে করা সম্ভব, তার মানে এখানে কোনো ট্রিক্স আছে, এই ট্রিক্সটা তোমার জানতে হবে। চলো দেখি তাহলে আমরা এখানে কি করব, এগুলোতে আমরা অ্যাজাম্পশন মেথড কাজ করব। তো আমরা হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে কি করব, অ্যাজাম্পশন মেথড ইউজ করব। কেমন অ্যাজাম্পশন মেথডটা কি, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের সুবিধা মতো একটা মানের সবগুলোকে কনভার্ট করব, ঠিক আছে? তো দেখো এ নাম্বারে কি আছে 67.96 না, 67.96কে আমি 65 লিখবো। কিসের জন্য লিখতেছি একটু পরে বুঝবা। বিতে কি আছে দেখো তো 77.96 না, ওকে 2 কমাও, কমে 75 লেখো।
সিতে সিতে কি আছে 87.96 না, ওকে 75 বানাও, 85 বানাও। এবং ডিতে কি আছে 57 না, 57কে বানাও 55। ঠিক আছে, এটা কিসের জন্য করলাম? আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এটা করলে আমাদের কি সুবিধা হচ্ছে একটু পরেই বুঝবা। তাহলে আমাদের কি হলো, অপশানে লব্ধির মান দেওয়া আছে, এই লব্ধির উপর আমরা কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করে যেইটার মান এই 5200 এর সমান হবে সেইটা হবে আমাদের অ্যান্সার। তো দেখি এবার কি করবা। তাহলে আমাদের প্রথমে এ নাম্বার অপশনটা দেখি কি আছে, 65। 65 এর উপর কি করবা, স্কোয়ার। 65 এর উপর স্কোয়ার কেমনে করবা? তুমি না হয় সর্বোচ্চ 7, 8, 9 এর উপর স্কোয়ার করলে কত হয় সেটা জানো। 65 এর উপর স্কোয়ার করা কি সম্ভব বলো তো ভাইয়া? অবশ্যই সম্ভব। দেখো ভাইয়া শিখে দিচ্ছে, এরপরে যে কোনো সংখ্যার বর্গ তুমি নিমিশেই পারবা। কিভাবে করবা দেখো, লাস্টে 5 আছে এই ধরনের সংখ্যার বর্গ আমরা সহজে বের করতে পারি। কি, লাস্টে 5 আছে এমন, লাস্টে 5 থাকলে তার বর্গ বের করার সূত্র কি দেখো, লাস্টে 5 আছে না, 5 এর উপর স্কোয়ার করো, কত হবে 25। ঠিক আছে, এবং বামে কত আছে 6 না, 6 এর পরের সংখ্যা কত 7, কি করবা 6 কে 7 দ্বারা গুণ দাও, কত হবে 4225। তার মানে 65 এর উপর স্কোয়ার করলে কত 4225। খুব কি কঠিন? দেখো 55 এর উপর স্কোয়ার বের করবো আমরা, কিভাবে করবা দেখো, 5 এর উপর স্কোয়ার করলে কত হবে 25, তাই না? এবং 5 এর সামনে কত আছে 5, 5 এর চেয়ে বড় সংখ্যা কত 6, 5 কে 6 দ্বারা গুণ দাও, কত 3025। 85 এর উপর স্কোয়ার করব, কিভাবে করবা দেখো, লাস্টে 5 আছে, 5 এর উপর স্কোয়ার করলে কত হবে 25 হবে, 25 লিখে দাও। সামনে কত আছে 8, 8 এর পরের সংখ্যা কত 9, 8 কে 9 দ্বারা গুণ দাও, কত 7225। দেখো তো খুব সহজ না ভাইয়া? এবার 75 এর উপর স্কোয়ার বের করো, সেম ভাবে লাস্টে 5 আছে, 5 এর উপর স্কোয়ার করলে কত 25। 7 সামনে কত আছে 7, 7 এর পরের সংখ্যা কত 8, 7 কে 8 দ্বারা গুণ দাও, কত 56। তাহলে দেখো তো সবগুলা সংখ্যার বর্গ আমরা খুব সহজে বের করলাম না। 65, 75, 85, 55 যেই সংখ্যাই দেখ না কেন লাস্টে 5 আছে এমন সংখ্যার স্কোয়ার আমরা এইভাবে বের করব। কিভাবে করব, 5 এর উপর স্কোয়ার করব, করে লিখবো 25, দেন ওর সামনে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পরের সংখ্যা দ্বারা ওটাকে গুণ করব। 75 এর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার করলাম 25, সামনে 7 আছে, 7 এর পরের সংখ্যা কত 8, 7 কে 8 দ্বারা গুণ করে দাও, কত হবে 56 হবে। তার মানে 5625 75 এর স্কোয়ার। এবার আমরা দেখি আমাদের লব্ধির উপর স্কোয়ার করে কত হবে 5200 এর চেয়ে একটু বেশি হইতে হবে। দেখো তো 65 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 4225। 4225 কি 5200 এর চেয়ে বড় না? অবশ্যই না। তার মানে এ নাম্বার অ্যান্সার হচ্ছে না। তাহলে দেখো তো এ নাম্বার অ্যান্সার হচ্ছে না। এবং দেখো তো 55 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 3025, এটা কি হবে? হবে না। দেখো তো ডি নাম্বার। সি নাম্বার কি আছে 85, 85 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 7225। তোমার 7225 কোথায় আর 5200 কোথায়? এটা কি হইতে পারবে? পারবে না। দেখো তো আমাদের হইতে হবে কত 5200 এর চেয়ে একটু বড়। 5200 এর চেয়ে একটু বড় কত 5625 না? হ্যাঁ, তার মানে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের বি নাম্বার মানে কে বলতো 77.96। 77.96 কে আমরা 75 ধরে নিছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এইটাই হচ্ছে অ্যাজাম্পশন মেথড। বুঝছো? তো অ্যাজাম্পশন মেথডে আমরা কি করব, নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য কোনো দশমিক মানকে ওর আশেপাশে কোনো পূর্ণ সংখ্যাতে কনভার্ট করে নিব। তো কখন কোন মানে কনভার্ট করবা এইটা তোমার প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। বুঝছো? তাহলে এই ম্যাথে আমরা কি করলাম, লব্ধি বের করতে বলতেছিল, √3 কে আমরা ধরলাম 1, √3 কে 1 ধরার জন্য মান আসলো আমাদের 5200, কিন্তু √3 মানে কি 1 না, 1 এর চেয়ে বড়। তার মানে আমাদের অ্যাকুরেট মান কত হবে 5200 এর চেয়ে একটু বড় হবে। তার মানে লব্ধির উপর স্কোয়ার করলে অ্যান্সারটা কি হইতে হবে 5200 এর চেয়ে বড়। এখন আমাদের অপশন টেস্ট করো। অপশন টেস্ট কেমনে করব? আমাদের অপশন এ তে ছিল 67.96, বি তে ছিল 77.96। এই দশমিক মানগুলোকে আমাদের সুবিধার জন্য আমরা 65, 75, 85 এবং 55 করে নিলাম। কিসের জন্য করে নিলাম 65? কারণ যেই সংখ্যাগুলো শেষে 5 থাকে সেগুলোর বর্গ আমরা খুব সহজে করতে পারি। এই জন্য এই সংখ্যাগুলো সবগুলা থেকে 2 কমাই দিলাম, দিয়ে এরকম অপশন এরকম বানাই নিলাম, নেওয়ার পর এগুলোর উপর বর্গ করলাম। লাস্টে 5 আছে এমন সংখ্যার বর্গ কিভাবে করতে হয়, 5 এর উপর স্কোয়ার করলে 25। এই 5 এর সামনে কত ছিল 6, 6 এর পরের সংখ্যা কত 7, 6 কে 7 দ্বারা গুণ করে দিবা, যেটা হবে সেইটা 4225। এইভাবে সবগুলো আমরা বর্গ বের করলাম, করে আমরা দেখলাম 5625 এই অপশনটা একমাত্র 5200 এর চেয়ে একটু বড়। তার মানে আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। হাতে ক্যালকুলেশন কিন্তু এমন না যে তোমাকে আমি গোলায় খাওয়াই দিতে পারবো। হাতে ক্যালকুলেশন তোমাকে এইরকম হ্যাক্স জানতে হবে, যেন তোমার নিজে নিজে বিভিন্ন এমসিকিউতে প্রয়োগ করতে হবে, তাহলে তুমি হাতে ক্যালকুলেশনে বস হইতে পারবা। চলো এবার আরেকটা এমসিকিউ দেখি। দেখো এরপরের এমসিকিউ দেখো, এখানে কি বলতেছে, একটা বস্তুকে পশ্চিম দিকে 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে এবং উত্তর দিকে কত নিউটন দ্বারা 20 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। কেমন? এদের লব্ধির মান খুবই সহজ ভাইয়া। দুইটা বল কত ডিগ্রি কোণে কাজ করতেছে? 90 ডিগ্রি কোণে লব্ধির মান বের করতে হবে। লব্ধি নির্ণয়ের সূত্র কি, r² =
পি স্কোয়ার মানে 20-এর উপর স্কোয়ার প্লাস 50-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 50 ইন্টু কস, দেখো তো মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে কস 90 বসাই দাও, দিয়ে দেখো তো ক্যালকুলেশন করো কত আসে। 20-এর উপর স্কোয়ার করলে সেম ভাবে 450-এর উপর স্কোয়ার করলে 2500 এবং cos 90 এর মান কত 0, তার মানে এখানে আসতেছে আমাদের 0, তাহলে কত হচ্ছে এখানে 2900, আমাদের কত হচ্ছে অ্যান্সার 2900। তার মানে এবার আমরা অপশন টেস্ট করব, অপশন টেস্ট করে যেইটার লব্ধির বর্গ 2900 পাবো সেইটা হবে আমাদের অ্যান্সার। অপশনে দেখো তো কি দেওয়া আছে 53.85 63.85 আগের ম্যাথের মতোই, দেখো কি আগের ম্যাথের মতোই না, তাহলে দেখো আগের ম্যাথের মতো আমরা কি করব, এতে কি আছে 53.85 না 53.85 কি 53 ধরে নিলাম, বিতে আমাদের কি দেওয়া আছে 63.85 না, একে 63 ধরে নাও, সিতে কি দেওয়া আছে দেখো তো 43 ধরে নাও এবং ডিতে 50, ঠিক আছে। তাহলে কি করবে, এগুলোর পর আমাদের কি করতে হবে বর্গ করতে হবে। দেখো তো প্রথমে ডি নাম্বারটার একটু বর্গ করি, খুব সহজ, 0 আছে তার মানে কত হবে এটা 2500, 50-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে ভাইয়া 2500, তাহলে আমাদের অ্যান্সার হইতে হবে কত 2900, তার মানে কি আমাদের ডি নাম্বার অপশন হইতে পারবে, পারবে না। তো এইখান থেকে আমরা একটা জেনারেল নলেজ খাটে একটা সিদ্ধান্তে আসতে পারি যে 50-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 2500, তার মানে আমার অ্যান্সার যেটা হবে সেটা কত 2900 হইতে হবে। তাহলে কি হইতে হবে, আমার অ্যান্সার কোনটা হবে 50-এর চেয়ে যেইটা একটু বড় সেইটাই হবে আমাদের অ্যান্সার। কেমন 50-এর চেয়ে একটু বড় কোনটা আছে সেটা আমাদের এখন দেখব। তাহলে আমরা বুঝলাম যেহেতু 50-এর উপর স্কোয়ার করলে 2500 হচ্ছে, আমার প্রয়োজন 2900, তার মানে আমার অ্যান্সার হবে কি 50-এর চেয়ে বড়, 50-এর চেয়ে ছোট সংখ্যা কি আমাদের অ্যান্সার হইতে পারবে, পারবে না। তার মানে 43 আমাদের অপশন থেকে আগেই বাদ চলে গেল, সি ডি আমার বাদ চলে গেল, তাহলে অপশানে বুঝতেছি এ এবং বি এর মধ্যে একটা হবে। কেমন, তো এবার দেখো তো তুমি 63-কে 60 বানাও, 60 বানাও, 63-কে কি বানাবা 60, 60-এর উপর স্কোয়ার করো কত হবে 3600, 60-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 3600, তাহলে আমাদের অ্যান্সার হইতে হবে কত দেখো তো 2900, 2900 কোথায় 3600 কোথায়, তাহলে বি কি হইতে পারবে, বি আমাদের হইতে পারতেছে না, তাহলে বি ও ক্রস, তাহলে দিন শেষে থেকে যাচ্ছে কোনটা এ নাম্বার, তার মানে এ আর আমাদের করার প্রয়োজনই নাই, এ হবে আমাদের অ্যান্সার। বুঝছো কি, তাহলে এখানে কি করলাম আমরা দেখলাম লব্ধির স্কোয়ার হইতে হবে 2900, তো আমাদের ডিতে যেটা ছিল 50, 50-এর উপর স্কোয়ার করলাম কত হইলো 2500, তার মানে আমরা বুঝতেছি 50-এর উপর স্কোয়ার করলে যদি 2500 হয় আমার অ্যান্সার হইতে হবে 2900, তার মানে কি আমার লব্ধির মানটা কত হবে 50-এর চেয়ে বড়, 50-এর চেয়ে ছোট সংখ্যা কি লব্ধি হইতে পারবে, পারবে না। তাহলে আমাদের যেহেতু পারবে না সেহেতু সি নাম্বার আমার যেহেতু 50-এর চেয়ে ছোট, সি নাম্বার অপশন থেকে বাদ, সিডি বাদ, থাকে গে এ আর বি, এ আর বির মধ্যে একটা অ্যান্সার হবে। তো 63-কে তুমি 60 ধরো, 60-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে 3600, হইতে হবে কত 2900, 2900 কোথায় 3600 কোথায়, বি হইতে পারবে, পারবে না, তাহলে লাস্টে যেটা বেঁচে থাকে এ নাম্বার অ্যান্সার হবে। বুঝছো কি, দেখো তো খুবই সহজ না। এই ম্যাথটা আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে করব দেখো, সরাসরি আমরা বর্গ বের করব, কি করব সরাসরি বর্গ করব, 50-এর উপর স্কোয়ার করলাম 2500, এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া 53-এর উপর বর্গ করো ক্যালকুলেটর ছাড়া, তুমি কি পারবা, অবশ্যই বলবো পারবা না, একজনও পারবা না হয়তো বা, তো তোমরা যেখানে পারো না সেইখানে তো ভাইয়া আছে, দেখো যে কোনো সংখ্যার বর্গ পৃথিবীতে জয়ী সংখ্যায় আসুক না কেন সেই সংখ্যার বর্গ 2 সেকেন্ডে করে ফেলতে পারবা। কিভাবে করবা দেখো শিখাই দিচ্ছি, 50-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গ আমরা কিভাবে বের করব, 50-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গ, দেখো আমরা 53-এর বর্গ বের করতে চাচ্ছি তাই না, এটা কি 50-এর চেয়ে বড় না, 50-এর চেয়ে কত বড় 3 বড়, 50-এর চেয়ে যত বড় তার উপর স্কোয়ার করে যত হবে সেইটা লিখবো, 50-এর চেয়ে 53 কত বড় 3 না, 3-এর উপর স্কোয়ার করো কত হবে 9, আর এইখানে মনে রাখবা আমাদের এইখানে বেস হবে 25, 25-এর সাথে আমরা কোনো কিছু যোগ বা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে কি হইলো 53-এর উপর আমরা স্কোয়ার করতে চাচ্ছি, তো 53 50-এর চেয়ে কত বড় 3 বড়, 3-এর উপর স্কোয়ার করো কত হয় 9, তাই না। এবার যে বললাম 25 আছে, 25 আমাদের এখানে কি হিসাবে কাজ করবে বেস, তো 25-এর সাথে ওই 3টাকে আবার যোগ করে দাও কত হবে 28, তার মানে 53-এর উপর স্কোয়ার করলে 2809 পায়। বুঝছো কি, বোঝা নাই, আরেকটা দেখো এবার বুঝবা, 54-এর উপর স্কোয়ার করব, ঠিক আছে। 54 50-এর চেয়ে কত বড় বলো তো, 54 50-এর চেয়ে কত বড়, অবশ্যই 4 বড় তাই না, এই 4-এর উপর স্কোয়ার করো কত হবে 16, 4-এর উপর স্কোয়ার করলে কত হলো 16, এবার কি বলছি আমরা এখানে ভিত্তি কত 25, 25-এর সাথে এবার কি করবো আমরা এই 4-কে যোগ করে দেব, 25 আর 4-এ 29, তার মানে 54-এর উপর স্কোয়ার করলে 2916 হবে। বুঝছো কিভাবে করতে হবে, 50-এর চেয়ে বড় দুনিয়াতে যত সংখ্যা আছে সবগুলোর স্কোয়ার আমরা এভাবে করতে পারবো। দেখো কিভাবে করব, 50-এর চেয়ে ওই সংখ্যাটা কত বড়, 50-এর চেয়ে 54 কত বড় 4 বড়, তাহলে 4-এর উপর স্কোয়ার করো কত 16, এবার কি করবা 25-এর সাথে ওই 4 যোগ করে দিবা
কত হবে 29, তার মানে 54 এর উপর স্কোয়ার করলে 2916। পারবা না? 50-এর চেয়ে বড় যত সংখ্যা আছে সবগুলোর স্কোয়ার তোমরা বের করে দেখবা পারতেছো কিনা। এবার যদি আসে 50-এর চেয়ে ছোট সংখ্যা, মনে করো 43-এর উপর তোমাকে বড় করতে বলা হলে এটা কেমনে করবা? আমরা না হয় 50-এর চেয়ে বড় সংখ্যা, কিন্তু যদি 50-এর চেয়ে ছোট হয় তাহলে কি করবা? তাহলে খুব সহজে পারবা। দেখো কিভাবে করবা। 50-এর চেয়ে 43 কত ছোট সেইটা আমরা এখন দেখব। 50-এর চেয়ে বড় হইলে কত বড় সেইটা প্রয়োজন, এবং 50-এর চেয়ে ছোট হইলে 50-এর চেয়ে কত ছোট সেইটা প্রয়োজন। 50-এর চেয়ে 43 কত ছোট ভাইয়া? 50-এর চেয়ে 43 7 ছোট, তাই না? 50-এর চেয়ে 43 7 ছোট। তাহলে 7-এর উপর স্কোয়ার করো, কত হবে? 49। এবার কি করবা? আগে আমরা কি করতাম? 25-এর সাথে ওইটা যোগ করতাম, তাই না? এবার যেহেতু এই সংখ্যাটা 50-এর চেয়ে ছোট, তাহলে 25 থেকে এটা বাদ দিব। 25 থেকে 7 বাদ দাও, কত হবে? 18। তার মানে 43-এর উপর স্কোয়ার করলে হবে 1849। বুঝছো কি কেমনে করতে হবে? 50-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যার বড় কিভাবে করবা? 50-এর চেয়ে ওই সংখ্যাটা কত ছোট সেটা। 50-এর চেয়ে 43 কত ছোট? 7 ছোট। 7-এর উপর স্কোয়ার করো, কত? 49, তাই না? এবার আমরা কি করব? 25 থেকে ওই 7টা বাদ দিব, তাহলে কত হবে? 18। যদি 50-এর চেয়ে বড় হইতো তাহলে কি করতাম? 50-এর চেয়ে ওই সংখ্যাটা কত বড় সেটার উপর স্কোয়ার করতাম। আর এখানে ছোট হওয়ার জন্য 50-এর চেয়ে কত ছোট সেটার উপর স্কোয়ার। 50-এর চেয়ে বড় হওয়ার জন্য 25-এর সাথে ওইটা যোগ করতাম। এবার 50-এর চেয়ে যেহেতু ছোট সেই জন্য 25 থেকে বিয়োগ করব। বুঝছো না? এবার তোমাকে বলা হচ্ছে 37-এর স্কোয়ার বের করো। 37-এর স্কোয়ার কিভাবে বের করবা? দেখো তো 37 50-এর চেয়ে কত ছোট? 13 ছোট, তাই না? কি ছোট? 13 ছোট। তাহলে 13-এর উপর কি করবা? স্কোয়ার করবা। 13-এর উপর স্কোয়ার করলে কত হয়? 169। এটা কত ছোট? 13 ছোট। 13-এর উপর স্কোয়ার করলে কত হয়? 169। 169-এর এখানে 69 লেখো, আর হাতে 1 থাকতেছে, কেমন? এবার কি করবা? তাহলে 25 থেকে কি করবা? 13কে বাদ দাও। 25 থেকে 13কে বাদ দিলে কত হয়? 12 হয়। আর হাতে 1 যে ছিল ওই হাতে 1 12-এর সাথে যোগ করে দাও, তাহলে হয় 1369। তার মানে 37-এর উপর স্কোয়ার করলে হবে 1369। এইভাবে 1 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলার বর্গ তোমরা বের করে চেক করবা যে আসলে হচ্ছে কিনা, তুমি পারতেছো কিনা। তোমার কিন্তু হাতে ক্যালকুলেশনের জন্য তোমাকে নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বুঝবা যে একটা এমসিকিউ তুমি কোন ওয়েতে সলভ করতে পারো। তাহলে আমাদের এখান থেকে দেখলাম যে এখানে অ্যান্সার কত হইতে হবে আমাদের? 2900। দেখো তো 43-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 1800। 1800 কোথায়? 2900 কোথায়? এটা হবে না, ডিও হবে না। আর আমরা কি দেখলাম? 53-এর উপর স্কোয়ার করলে কত? 2809 না? 2809 আর 2900 কি কাছাকাছি না? তার মানে অ্যান্সার হবে আমাদের এ নাম্বার। এতে আমাদের কি আছে? 53.96। তা আশা করি তোমাদের বুঝাইতে পারছি। হাতে ক্যালকুলেশন এভাবে আমাদের অ্যাজাম্পশন মেথডে করতে হবে। তো অ্যাজাম্পশন মেথড নিয়ে আমরা আরো ডিটেইলসে দেখব, যখন যে এমসিকিউ আসবে তখন সেই এক্সট্রা আমরা শিখবো। বুঝছো? চলো এবার পরের এমসিকিউ দেখি। দেখো পরের এমসিকিউটা দেখো যে নিচের কোনটি স্কেলার রাশি। তো নিচের কোনটি স্কেলার রাশি বা নিচের কোনটি ভেক্টর রাশি, এটা সাধারণত তোমাদের পরীক্ষাতে এসেই থাকে। আশা করি তোমরা এটা পারো। আমরা একটা ছন্দ শিখবো, এই ছন্দের মধ্যে যেই রাশিগুলো আছে সেগুলো সব ভেক্টর রাশি। এই ছন্দ ব্যতীত যেই রাশিগুলো সেগুলো আমাদের কি? স্কোয়ার রাশি। তো চলো ছন্দটা কি? সাধারণত ভবে সব প্রিয়তম ভাষে কি? টক দইয়ের প্রেমে। এটা আমাদের কি? ভেক্টর রাশির ছন্দ। তো দেখো তো দন্তস্বতে আমরা কি জানি? দন্তস্বতে আমাদের সান্দ্র বল। দন্তস্বতে সান্দ্র বল। ততে কি? ত্বরণ। ততে কি? ত্বরণ। ভতে কি? ভরবেগ। ভতে ভরবেগ। বতে কি? বল, মনে রাখবা। দন্ত সতে কি? স্মরণ। প্রিয়তে কি? প্রাবাল্য। প্রিয়তে কি? প্রাবাল্য। মতে কি? মন্দন। ভতে কি? ভ্রামক। টক। টতে কি? টর্ক। দইয়ের মানে চুম্বের দৈর্ঘ্য। প্রেমেতে কি? পৃষ্ঠটান। দেখো খুবই সহজ, জাস্ট 2-1 বার পড়বা তাহলেই পারবে। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ এসেই থাকে যে নিচের কোনটি ভেক্টর রাশি। এইখানে যে ছন্দ আছে, ছন্দতে যে রাশিগুলো আছে সেগুলো কি? ভেক্টর রাশি। মুখস্থ করার প্রয়োজনে জাস্ট 2-1 বার করে পড়বা। কিভাবে পড়বা? সাধারণত ভবে সব প্রিয়তম ভাষে টক দইয়ের প্রেমে। দ্বন্দ্ব সতে সান্দ্র বল, ভতে ভরবেগ, বতে বল, ততে ত্বরণ, মতে মন্দন, পথে প্রাবাল্য, ভতে ভ্রামক, ততে টর্ক, দইয়ের চুম্বের দৈর্ঘ্য, প্রেমে পৃষ্ঠটান। তার মানে এগুলো আমাদের কি? ভেক্টর রাশি। তো আমরা ভেক্টর রাশি শিখলাম। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি ভেক্টর রাশি, এগুলোর মধ্যে যেটা অপশন থাকবে সেইটাই। আর যদি আসে স্কেলার রাশি কোনটা, তার মানে এই কয়টা ব্যতীত যেটা সেইটা। তাহলে এখন অপশন দেখো তো কোনটা হবে। এ নাম্বারে কি দেওয়া আছে? ক্ষমতা, কাজ এবং বেগ। দেখো তো এখানে আমরা দেখতেছি না বেগ কি? দেখো তো বেগ আমাদের কি? ভেক্টর রাশি। তার মানে এ নাম্বার কি অ্যান্সার হবে? হবে না। বি নাম্বার দেখো তো কি আছে? শক্তি, ত্বরণ, ক্ষমতা। ত্বরণ, ত্বরণ আমরা দেখতেছি না, ভেক্টর রাশি, তার মানে বিও হবে না। তার মানে আমাদের বিও হবে না এবং সিও হবে না, এবং অ্যান্সার হবে কোনটা? দেখো ডি। ডিতে কি আছে? কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা তিনটাই আমাদের কি? স্কেলার রাশি। এই সুন্দরটা কাইন্ডলি সবাই একটু মনে রাখার চেষ্টা করবা। এটা অনেক সহজ। এই সহজ হলেও এখান থেকে অনেক সময় তোমরা ভুল করে ফেলো। তো আশা করি এখান থেকে আর ভুল করবা না, সুন্দরটা মনে রাখবা।
দেখো পরীক্ষায় দেওয়া আছে a = 5i, এর বিপরীত ভেক্টর নির্ণয় করতে বলতেছে। এইটা থেকে তো সবাই খুব খুশি, দেখেই এ নাম্বার অপশন আছে -5i দিয়ে আসলা, একদম খুশিতে দিয়ে আসলা -5i। কিন্তু এখানে যে তোমাকে ট্র্যাপে ফেলানো হয়েছে তুমি বোঝোই নাই। ভার্সিটিতে কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয় না, কিন্তু তোমাদেরকে ট্র্যাপে ফেলানো হয়। আসলে অ্যাডমিশন টেস্টটা আমাদের সিলেকশন প্রসেস না, এটা একটা ক্যান্সেলেশন প্রসেস। মানে প্রশ্ন এখানে এমনভাবে করা হয় যে কত সহজে ক্যান্ডিডেটকে বাদ দেওয়া যাবে। কেমন, এটা প্রশ্ন এইভাবেই করা হয় যে তোমাকে কত সহজে একটা ট্র্যাপের মধ্যে ফালানো যাবে, তো এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। দেখবো অনেক সহজ এমসিকিউ যেখানে অ্যান্সার নাই, ব্ল্যাঙ্ক হবে, এখানে তোমাকে টাইম ওয়েস্ট করার জন্য ওরা এইভাবে দিয়ে রাখছে। তুমি এখানে যদি টাইম ওয়েস্ট করো তাহলে তুমি ওই ট্র্যাপের মধ্যে পড়ে গেলা। অথবা তোমাকে অনেক সহজ এমসিকিউ দিবে, কিন্তু অপশন এমনভাবে রাখবে যে তুমি প্রথমে যেগুলো আছে সেগুলো দিবা, লাস্টের দিকে এগুলো দেখবাই না। তো এটা এইরকম। বিপ্রতীক ভেক্টর মানে অনেকে মনে করে বিপরীত ভেক্টর। বিপ্রতীক ভেক্টর মানে কিন্তু বিপরীত ভেক্টর না। বিপ্রতীক ভেক্টর মানে আমাদের যেই ভেক্টর দেওয়া থাকবে তার ইনভার্সটা হবে। ইনভার্স মানে তার বিপরীত। ইনভার্স মানে কি, তার বিপরীত। 5i এর বিপরীত ভেক্টর কি হবে, 1/5i। তার মানে 5i এর বিপরীত ভেক্টর 1/5i। এবার তোমাকে কোশ্চেনে দেওয়া আছে 1/6i এর বিপরীত ভেক্টর কোনটা। তাহলে এর বিপরীত কত বলো তো, একে উল্টাই দাও, কত হবে 6i। আশা করি বুঝছো। তাহলে এটার অ্যান্সার কি হবে, বি নাম্বার অ্যান্সার হবে। এবার চলো আমরা কিছু ভেক্টরের প্রকারভেদ, অনেক সময় ভেক্টরের প্রকারভেদ থেকে কোশ্চেন এসে থাকে, আমরা কিছু ভেক্টরের প্রকারভেদ দেখি। প্রথমে দেখি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা কি, সদৃশ ভেক্টর মানে হচ্ছে সদৃশ, দেখো নাম শুনেই বুঝতেছি, সদৃশ মানে যেগুলো দেখতে সেম, যেই ভেক্টরগুলার দিক এক হয় তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। মানে যেই ভেক্টরগুলো এরকম একই দিকে কাজ করবে তাদেরকে বলবো সদৃশ ভেক্টর। তাহলে বিসদৃশ কাকে বলবা, যে ভেক্টরগুলোর দিক বিপরীত তাকে বলবো কি, বিসদৃশ ভেক্টর। তাহলে ভাইয়া সমান ভেক্টর কাকে বলবা বলো তো, সমান কাকে বলবা, সমান কাকে বলবা, সমান ভেক্টর হওয়ার শর্ত যে ওই ভেক্টরটা সদৃশ হইতে হবে, সমানও হইতে হবে। তার মানে কোন ভেক্টরের মান এবং দিক উভয় সমান হইলে সেই ভেক্টরটা কি হবে, সমান ভেক্টর। তার মানে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই ভেক্টর দুটা দিক একই এবং একই সাথে দেখো তো মানও একই না, মানও সমান। তার মানে মান এবং দিক দুটো সমান হলে সেই ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। এবং কোন ভেক্টরের মান একই কিন্তু দিক যদি বিপরীত হয়, মানে দুই ভেক্টরের মান একই এরকম কিন্তু দিক বিপরীত, এই ধরনের ভেক্টরকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর। দেখো তো এই দুটো ভেক্টর আমাদের মান দুটার সেম কিন্তু দুটো দুই দিক কাজ করতেছে, তাহলে এটা কি বিপরীত ভেক্টর। তাহলে এখানে আমরা কি লিখবো, এই দুটো ভেক্টর যেহেতু মান সমান তাহলে a = b, কিন্তু এদের দিক কি বিপরীত না, তার মানে সামনে একটা মাইনাস লাগাই দিবা। দুটো ভেক্টর বিপরীত হলে আমরা কি লিখতে পারি, a = -b, কারণ দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, এই জন্য এটা মাইনাস দিলাম। তো বলো তো বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দেখো তো বিপরীত ভেক্টর মানে কি, দুটা দুই দিকে কাজ করতেছে। বিপরীত মানে এটা একদিকে, এটা একদিকে। এ ভেক্টর হলে এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, 180। মনে রাখবা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়, 180 হয়। এবার তোমাকে যদি বলা হয় সমতলীয় ভেক্টর কি, সমতলীয় ভেক্টর কি বলতো, নাম শুনেই বুঝতেছো সমতলীয় মানে যে ভেক্টরগুলো কি করবে, একই তলের মধ্যে অবস্থান করবে তাদেরকে আমরা বলবো কি, সমতলীয় ভেক্টর। মানে যে ভেক্টরগুলো এরকম একই তলের মধ্যে অবস্থান করবে তাদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। এবার বলো তো স্বাধীন ভেক্টর কাকে বলবা, স্বাধীন ভেক্টর কাকে বলবা, স্বাধীন ভেক্টর নাম শুনে আমরা এগুলা বুঝি। স্বাধীন মানে কি, যে স্বাধীন মানে যেই ভেক্টরের পাদবিন্দু আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নিতে পারি তাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। মানে যেই ভেক্টরের পাদবিন্দু আমরা এরকম নিজের ইচ্ছা অনুযায়ী নিতে পারবো, যেইখানে ইচ্ছা সেইখান থেকে নিতে পারবো, তাকে বলবো স্বাধীন ভেক্টর। তাহলে এবার অধীন ভেক্টর কাকে বলবো বলো তো, যেই ভেক্টরের পাদবিন্দু এরকম একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করতে হবে, অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারি না তাকে বলি আমরা অধীন ভেক্টর। বুঝছো? এবার তোমাকে যদি বলা হয় যে কি শূন্য ভেক্টর কি বলতো, তোমাকে বলা হচ্ছে যে কি শূন্য ভেক্টর কি, শূন্য ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে বলবা কি শূন্য ভেক্টর। মনে রাখবা শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায়। শূন্য ভেক্টরে কি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি হয়, একই জায়গায়। শূন্য ভেক্টরকে এরকম একটা আমরা বিন্দু দ্বারা প্রকাশ করি, কেমন দেখো তো এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি একই জায়গাতে অবস্থান করতেছে না, হ্যাঁ, তার মানে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু আমাদের একই জায়গাতে অবস্থান করে। ঠিক আছে, তাহলে কি হলো, শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থান করতেছে। আরেকটা বিষয় মনে রাখবা যে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো কি নাই, এর নির্দিষ্ট কোনো দিক নাই। পরীক্ষা কিন্তু তোমাদের আসে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এক বিন্দুতেই কাজ করে এবং শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। বুঝছো? এবার আসো তো একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলবা, একক ভেক্টর নাম শুনে বুঝতেছি যে ভেক্টরের মান কি এক তাকে বলবো আমরা একক ভেক্টর। যে ভেক্টরের মান এক তাকে আমরা কি বলবো, একক ভেক্টর। একক ভেক্টরকে আমরা কি করি, এরকম এ ক্যাপ দ্বারা প্রকাশ করি। কোনো ভেক্টরের একক ভেক্টর কিভাবে নির্ণয় করে, ওই ভেক্টরকে যদি তারা মান দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাই, একক ভেক্টর পাই।
কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাই? একক ভেক্টর। মনে রাখবা, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে আমরা তার কি পাই? একক ভেক্টর পাই। এবার দেখো এখান থেকে একক ভেক্টর থেকে কিছু কোশ্চেন আসে, যে মনে করো তোমার এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলে লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। কি? লব্ধির সমান্তরালে, লব্ধির সমান্তরালে। তাহলে কি হইলো? তুমি যদি কোথাও দেখো যে লব্ধির সমান্তরালে আছে, লব্ধি মানে আমরা কি বুঝি? যোগ বুঝি। লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করতে বলতেছে, তার মানে ওই দুটো ভেক্টর আমার যোগ করতে বলতেছে। তো আমরা কি জানি কোন একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়? ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে আমরা a প্লাস বি এর মান দ্বারা a প্লাস বি কে ভাগ দিব। তোমরা এখানে অনেকেই ভুলে যাও, লব্ধি বললে মনে রাখবা কি লব্ধি মানে কি? যোগ। তার মানে দুটো ভেক্টর যোগ করে এর মান দ্বারা ভাগ দিতে হবে। এখন যদি তোমাকে বলা হয় লম্ব দিক একক ভেক্টর নির্ণয় করো, কি? লম্ব দিক একক ভেক্টর, তাহলে কি করবা বলো তো? লম্ব দিক একক ভেক্টর, তার মানে বুঝবা যে তোমাকে ওই দুটো ভেক্টর কি করতে হবে? ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? লম্ব দিক একক ভেক্টর পাবো। বুঝছো লম্ব দিক একক ভেক্টর কিভাবে বের করতে হয়? আমরা যদি আই ভেক্টর এবং জে ভেক্টরকে ক্রস গুণন করি তাহলে এর দিকটা কি পাই? লম্ব দিক বরাবর। মনে রাখবা, বা দুইটা অক্ষ ভেক্টরকে আমরা যদি ক্রস গুণন করি তাহলে এর দিক কি পাই? তার লম্ব বরাবর। তার মানে মনে রাখবা লম্ব মানে কি? ক্রস গুণন। লম্ব দিকে ওকে ভেক্টর বের করতে বললে গুণ করতে হবে, আর লব্ধি মানে যোগ। লব্ধি দিকে বের করতে বললে কি করতে হবে? যোগ করতে হবে। আশা করি এই দুটো বিষয় তোমরা বুঝছো। এই দুটো খুব সুন্দর করে মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আইসেই থাকে। কেমন? আর এখানে তোমরা ভুল করো, লব্ধি আর লম্ব বুঝতে পারো না। লব্ধি মানে যোগ, লম্ব মানে গুণ। খুবই সহজ। চলো এবার আমরা এমসিকিউ দেখি। দেখো তো এই এমসিকিউ কি বলতেছে? এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে এদের লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তার মানে প্রথমে কি করতে হবে? তোমার ওই দুটো ভেক্টর কি করতে হবে? যোগ করতে হবে। লব্ধির সমান্তরালে বলতেছে, তার মানে ওই দুটো ভেক্টর যোগ করতে হবে। তাহলে 2i প্লাস i কত হবে? 3i প্লাস 2j প্লাস 4j কত? 6j মাইনাস 5k প্লাস 3k কত হবে? মাইনাস 2k। তার মানে কি পাইলাম আমরা? a প্লাস বি ভেক্টরের মান পাইলাম, তাই না? তাহলে এটা আমরা a প্লাস বি ভেক্টর পাইলাম। এবার কি প্রয়োজন? a প্লাস বি এর মান প্রয়োজন। কোন ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে বলো তো? হ্যাঁ, কোন ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে? রুট ওভার x এর উপর স্কয়ার প্লাস y এর উপর স্কয়ার প্লাস z এর উপর স্কয়ার। i এর সঙ্গে যেটা থাকে তার উপর স্কয়ার, z এর সঙ্গে যেটা থাকে সেটার উপর স্কয়ার, k এর সঙ্গে যেটা থাকে তার উপর স্কয়ার। এখানে করলে কত আসে দেখো তো? 3 3 9 36 প্লাস 4, তাহলে কত হয়? 36 4 40, 40 আর 9 49, 49 রুট করলে কত হবে? 7। তাহলে একক ভেক্টর কি হবে বলো তো? আমাদের a প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস বি এর মান। তো এটাকে কি করবা? 7 দ্বারা ভাগ দিবা, তাহলে কি হবে? 3/7i প্লাস 6/7j মাইনাস 2/7k। আশা করি বুঝছো কোনটা অ্যান্সার হবে, বি নাম্বার। এরপরটা দেখো তো কি বলতেছে? 1 প্লাস 2i প্লাস 1 প্লাস 2j প্লাস bk। এইটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে বি এর মান নির্ণয় করো। আমরা কি জানি বলতো? একক ভেক্টর কে? যে ভেক্টরের মান কি? 1, তার মানে সেটা একটা একক ভেক্টর। তাহলে বলতেছে যেহেতু এটা একটা একক ভেক্টর, তার মানে এই ভেক্টরের মান কত হবে? 1 হবে। এই ভেক্টরের মান কত হবে? 1, তাই না? তাহলে এটার মান নির্ণয় করো। এটার মান কত হবে? রুট ওভার 1/2 এর উপর স্কয়ার প্লাস 1/2 এর উপর স্কয়ার প্লাস বি এর উপর স্কয়ার। কোশ্চেনে বলে দিচ্ছে এটা একটা একক ভেক্টর, আর আমরা কি জানি একক ভেক্টরের মান কত হয়? 1 হয়। তার মানে এ ভেক্টরের মান যদি এইটা হয় তাহলে এইটার সমান আমরা চাইলেই 1 লিখতে পারি। এবারে ক্যালকুলেশন করো, রুটকে ওই পাশে উঠাই দাও, তাহলে কি থাকে এই পাশে? 1/4 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত? এখান থেকে কত হয়? এই দুটো যোগ করো, লসাগু করো, কত হবে? প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত? 1। 2 আর 4 কাটাকাটি করো, কত হবে? 1/2। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস 1/2। 1 থেকে হাফ বাদ দিলে কত হবে? হাফ হবে। তাহলে বি এর মান কত? প্লাস মাইনাস 1/√2। তাহলে বি এর মান কত হবে ভাইয়া? প্লাস মাইনাস 1/√2। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? সি নাম্বার হবে অ্যান্সার। বুঝছো না? দেখো তো ভাই, এবার আরেকটা ভেক্টর দেওয়া আছে, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। এদের লম্ব দিক একক ভেক্টর নির্ণয় করতে বলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখো কি? পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, এদের লম্ব দিক একক ভেক্টর। আমরা কি জানি? একটু আগে দেখছি না, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি বলতো? লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি? যে দুটো ভেক্টর দেওয়া থাকে তাদের ক্রস গুণন করতে হয়, করে তাদের মান দ্বারা ভাগ করতে হয়, করে যেটা পাই সেটা আমাদের কি হয়? লম্ব দিকে একক ভেক্টর। পারবা না? পি ভেক্টর দেওয়া আছে, কি ভেক্টর দেওয়া আছে, এদের ক্রস গুণন করবা, করে তার মান দ্বারা ভাগ দিবা। বাচ্চা ম্যাথ,
এটা তোমরা সবাই করবা, করে দেখবে অ্যান্সার কোনটা হয়। কেমন? এবার দেখো এই ম্যাথটা বেশ কনসেপচুয়াল। কেমন? এখানে কি বের করতে বলতেছে, এটা কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এটা এখন সব ভার্সিটির অনেক একটা ফেভারিট কোশ্চেন হয়ে গেছে, সবাই এই কোশ্চেনটা দিয়ে থাকে। কি বলতেছে, তোমাকে এমন একটা একক ভেক্টর নির্ণয় করতে বলতেছে যে একক ভেক্টরটা কি হবে, এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল হবে এবং 2y - 2j + 6k এর সাথে সমকোণে থাকবে। দেখো কিচ্ছু বোঝা নাই না, বোঝার প্রয়োজন নাই। দেখো কি বলতেছে এখানে, এমন একটা ভেক্টর তোমার নির্ণয় করতে হবে, সেই ভেক্টরটা কি হবে, এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল। ধরে নিলাম ওই ভেক্টরটা হবে এ, যার মান কি হবে, এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল, সেটা হবে xi + yj। এইটুকু বুঝছো কি, তোমাকে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলতেছে যেটা এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ধরে নিলাম ওই ভেক্টরটা হবে এ, যেটা কি হবে, এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল। এই জন্য এটাকে ধরে নিলাম xi + yj। বুঝছো না? তোমাকে যদি বলতো ওই ভেক্টরটা y এবং z অক্ষের সমান্তরাল হবে, তাহলে তুমি কি ধরে নিতা, তুমি ধরে নিতা yj + zk, তাই না? তোমাকে যেহেতু বলে দিছে y এবং z অক্ষ, তার মানে y এবং z মানে তোমার j ভেক্টর থাকবে এবং k ভেক্টর থাকবে। ঠিক আছে না? বুঝছো? তাহলে আমাকে এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে, a ভেক্টর যেটা x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল। তো আমি ধরে নিলাম ওই ভেক্টর হবে xi + yj। এখন আমার এই x এর মান এবং y এর মান বের করতে হবে, করে এখানে বসাই দিলে ওই ভেক্টরটা কত আমরা বলে দিতে পারবো। এবং প্রশ্নে দেখো তো তোমাকে আরেকটা শর্ত দিছে না, যে তোমার যে ভেক্টরটা তুমি বের করবা সেই ভেক্টরটা কি হবে, তোমার এই যে 2y - 2j + 6k এর সাথে কি হবে, এই যে এর সাথে কি হবে, সমকোণে অবস্থান করবে। কি করবে, তুমি যে ভেক্টরটা বের করবা সেটা এই ভেক্টরের সাথে সমকোণে থাকবে। তার মানে আমরা যে ভেক্টরটা বের করবো একক ভেক্টর, সেটা ধরে নিছি না ইকুয়াল টু কি 6i + yj। তার মানে এই ভেক্টরটা হবে আমাদের এই ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থান করবে। তাহলে আমরা কি জানি, দুটো ভেক্টর লম্বভাবে অবস্থান করলে তাদের ডট গুণফলের মান কি হয়, 0 হয়। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা বি ভেক্টর ধরে নেই, তাহলে কোশ্চেন অনুযায়ী আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর কি করবে, সমকোণে অবস্থান করবে। সমকোণে অবস্থান করলে এদের ডট গুণফলের মান কি হয়, 0 হয়। তাহলে এর সাথে বি কি করবা, ডট গুণ করো। ডট গুণ করো কেমনে করি, আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। তাহলে এ আই এর সাথে এ আই গুণ করলে কি হবে, 2x - 2y। এটা সমান কত লিখতে পারো বলো তো, 0 না? তাহলে এইখান থেকে দেখো তো 2 যদি তুমি কমন নাও, তাহলে x - y = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x - y = 0। তাহলে দেখো তো x = কি বলতে পারবো, y, তাই না? x = কি বলতে পারতেছি, y। তাহলে আমরা কি বের করলাম বলতো, x = y। তাহলে এ ভেক্টর আমরা এটা বসাই দেই। এ ভেক্টর আমাদের কি ছিল, এ ভেক্টর ছিল xi + yj। আমরা কি পাইছি, x এর মান এবং y এর মান কি হবে, সেম হবে। তার মানে যেখানে y আছে সেখানে চাইলে আমি x বসাইতে পারবো। দেখো y এর জায়গায় x বসাইলাম, কিসের জন্য আমরা বের করছি না, x এর মান এবং y এর মান সমান হবে। আর আমরা কি জানি বলতো, এটা একটা কি ভেক্টর, একক ভেক্টর না? একক ভেক্টরের মান কত হয়, 1 হয়। তার মানে এই ভেক্টরের মান কত হবে, 1। তো এই ভেক্টরের মান নির্ণয় করো, এই ভেক্টরের মান কত হবে, √x² + √x²। এটা সমান কত লিখতে পারবো, 1। যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিছে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যেটা x এবং y অক্ষের সমান্তরাল হবে এবং এই ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থান করবে। তো এই জন্য আমরা ভেক্টরটা ধরে নিলাম এইটা, এবং এটার সাথে এটা যেহেতু লম্ব সেহেতু আমরা ডট গুণ করলাম, করে একটা সম্পর্ক পাইলাম, x এর মান এবং y এর মান সেম হবে। সেই সম্পর্ক থেকে আমরা a ভেক্টর সমান y এর জায়গায় x বসাই দিলাম। আর আমরা যেহেতু জানি এই ভেক্টরটা একটা একক ভেক্টর, তাই এর মান হবে 1। সেই জায়গা থেকে আমরা এই ভেক্টরের মান সমান 1 লিখে দিলাম। এবার দেখো তো এই রুটকে ওই পাশে উঠাই দাও, তাহলে কি হবে, 2x² = কত, 1। এখান থেকে x এর মান বের করবা +-1/√2। তাহলে x এর মান আমরা কি পাইলাম বলতো, +-1/√2। x এর মান যদি +-1/√2 হয়, x এর মান আর y এর মান কি সেম, তার মানে y এর মানও কি হবে, +-1/√2। এবার x এর মান এবং y এর মান এই ইকুয়েশনে বসাই দাও, তাহলে এই ভেক্টর আমরা পেয়ে যাব। x এর জায়গায় কত বসাই দিবা, +-1/√2i, এবং y এর জায়গায় কত বসাই দিবা, y এর জায়গায় কত বসাই দিবা, +-1/√2j। এবার দেখো তো +-1/√2, খুব সুন্দর করে কমন নাও, নিলে i +-j থেকে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, এ নাম্বারটা অ্যান্সার হবে। খুবই সহজ কিন্তু ম্যাথ, দেখো খুব বেশি কিন্তু কঠিন না, একটু জাস্ট কনসেপচুয়াল, তোমার একটু বোঝা লাগবে। তাহলে কি বলতেছিল কোশ্চেনে, এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যেটা x এবং y অক্ষের সমান্তরাল। তো x এবং y অক্ষের সমান্তরাল ভেক্টর আমরা ধরে নিলাম এইটা হবে, এবং ওরা বলতেছে এই ভেক্টরটা হবে কি, আরেকটা ওরা ভেক্টর দিছে যার সাথে সমকোণে অবস্থান করবে। তো এর সাথে বি যদি সমকোণে অবস্থান করে, আমরা কি জানি দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফলের মান কি হয়, 0 হয়।
এই জন্য এ ডট বি ইকাল টু 0 লিখে দিলাম, দিয়ে এখান থেকে এক্স ইকাল টু ওয়াই পেয়ে গেলাম। তো এক্স এর মান এবং ওয়াই এর মান যদি সমান হয় তাহলে চাইলে আমরা ওয়াই এর জায়গায় এক্স বসাই দিতে পারি। ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলাম, দিয়ে আমরা কি করবো এবার, আমরা যেহেতু জানি এ একটা কি একক ভেক্টর, এ একটা কি একক ভেক্টর, আর একক ভেক্টরের মান কত হয় 1, তার মানে এ ভেক্টরের মান হবে 1। তো এই ভেক্টরের মান নির্ণয় করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু কত 1, এখান থেকে এক্স এর মান বের করলাম প্লাস মাইনাস 1/√2। এবার এই এক্স এর মান এবং ওয়াই এর মান যেহেতু সমান, এক্স এর মান এবং ওয়াই এর মান এই 1 নাম্বার ইকুয়েশনে আমরা বসাই দিলাম, দিয়ে যেইটা পেলাম সেটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টর। বুঝছো না? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, দেখো তো পরেরটা বল, দেখো পরের এমসিকিউ দেখো কি বলতেছে, নিচের কোনটা বন্টন সূত্র। এই এমসিকিউটা কিন্তু তোমাদের সাধারণত এসেই থাকে, নিচের কোনটা বন্টন সূত্র, কোনটা বিনিময় সূত্র, কোনটা সংযোগ সূত্র। খুবই সহজ, তারপরে তোমরা কেন জানি ভুল করো, পরীক্ষায় গিয়ে গোলায় ফেলো। দেখো এইভাবে শিখো, তার গোলায় ফেলো না। কিভাবে শিখবা দেখো, দেখো প্রথমে আমরা দেখবো বন্টন সূত্র। বন্টন মানে কি বলতো, ভাগ করে দেওয়া না। বন্টন মানে আমরা সর্বত কি বুঝি, যে বন্টন করে দাও তুমি, বন্টন করে দেওয়া মানে কি ভাগ করে দেওয়া। দেখো এম, এম এখানে কার সাথে ছিল, পি প্লাস কিউ এর সাথে ছিল না, আমরা ডান দিকে গিয়ে এম কে দুজনের সাথে বন্টন করে দেবো, মানে এম কে দুজনের সাথে কি করে দিব, গুণ করে দিব। তাহলে এটা আমাদের কি হবে, বন্টন সূত্র। বন্টন মানে আমরা কি বুঝি ভাইয়া, যে সমান ভাগে ভাগ করে দেওয়া। এই এম পি প্লাস কিউ এর সাথে গুণ আকারে ছিল, তো আমরা ডান সাইডে গিয়ে কি করলাম, এম কে দুইজনের সাথে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে এটা আমাদের কি সূত্র, বন্টন সূত্র। দেখো খুবই সহজ, বন্টন মানে কি ভাগ করে দেওয়া। তাহলে এই এম কে আমরা দুইজনের মাঝে বন্টন করে দিলাম, এই জন্য এটা বন্টন সূত্র। এবার দেখো তো সংযোগ সূত্র। সংযোগ করা মানে কি বলতো, যোগ করে দেওয়া না, যোগ করে দেওয়া। বাম দিকে দেখো তো আমরা পি প্লাস কিউ কে কি করে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যোগ করে দিচ্ছি না। এবার ডান দিকে গিয়ে যদি আমরা এমন করি, কিউ প্লাস আর কে যদি আমরা কি করি, এইভাবে যোগ করে দিই, তাহলে এটা হবে কি সংযোগ সূত্র। সংযোগ মানে মনে রাখবা কি, যোগ করে দেওয়া। বাম দিকে পি প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে কি ছিল, সংযুক্ত ছিল। ডান দিকে গিয়ে আমরা কিউ আর আর কে সংযুক্ত করছি, সংযুক্ত করছি মানে কি যোগ করছি, এই জন্য এটা সংযোগ সূত্র। বুঝছো না? সংযোগ সূত্র কি মানে যোগ করে দেওয়া। বাম দিকে একজনের সাথে যোগ ছিল, ডান দিকে গিয়ে আরেকজনের সাথে যোগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, তাই এটা কি সংযোগ সূত্র। বিনিময় মানে কি বলতো, বিনিময় মানে তুমি আসলে কি বোঝো, মনে করো তুমি তোমার বন্ধুর সাথে একটা বই বিনিময় করছো, তাহলে তুমি কি করছো, তোমার একটা বই তোমার বন্ধুকে দিছো, তোমার বন্ধুর থেকে একটা বই তুমি নিছো। তাহলে এইখানে ওরাও সেম কাজ করবে, এখানে বিনিময় এরা কিভাবে করবে, একজন আরেকজনের সাথে জায়গা বিনিময় করবে। ঠিক আছে, দেখো এখানে কি করবে, একজন আরেকজনের সাথে জায়গা দখল করবে। তার মানে কি, এই পিটা কার জায়গা দখল করবে, কিউ এর জায়গা দখল করবে, এবং এই কিউটা কি করবে, পি এর জায়গা দখল করবে। তাহলে কিউ যদি পি এর জায়গা দখল করে, তাহলে ডান দিকে কি কোথায় আসবে, সামনে আসবে, তাই না? এবং এই পি যদি এই কিউ এর জায়গা দখল করে, তাহলে পিটা কোথায় যাবে, ডান দিকে গিয়ে এই পরে হয়ে যাবে। বুঝছো, এটা আমাদের কি সূত্র, বিনিময় সূত্র। বিনিময় সূত্র মানে তাহলে কি হলো, একজন আরেকজনের জায়গা কি করা, বিনিময় করা। একজন আরেকজনের জায়গা যদি বিনিময় করে, তাহলে সেটাকে আমরা বলবো কি, বিনিময় সূত্র। ঠিক আছে, তাহলে বিনিময় মানে কি হলো, একজনের জায়গা আরেকজন দখল করা। এখানে কে ছিল, প্রথমে কে ছিল, পি ছিল না, তাহলে এখানে কিউ কি করবে, ওর জায়গাটা দখল করে, দেখো প্রথমে চলে আসছে। এবং দ্বিতীয় অবস্থানে কে ছিল, কিউ না, পি কি করবে, কিউ এর জায়গা দখল করবে, করে পরে চলে যাবে। তার মানে একজন যদি আরেকজনের জায়গা দখল করে, তাহলে সেটা কি হবে, আমাদের বিনিময় সূত্র। নাম থেকে এখানে মনে রাখবা যে বন্টন মানে কি ভাগ করে দেওয়া, যদি আমরা ভাগ করে দিই তাহলে কি বন্টন। সংযোগ করা মানে কি, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে একজন আরেকজনকে যোগ করে দিই, তাহলে সেটা কি হবে, আমাদের আমাদের সংযোগ সূত্র হবে। এবং যদি আমরা একজন আরেকজনের জায়গা এক্সচেঞ্জ করি বা একজন আরেকজনের জায়গা দখল করি, তাহলে সেটা কি সূত্র হবে, বিনিময় সূত্র হবে। তাহলে দেখো তো এইখানে আমাদের বন্টন সূত্র কোনটা, কে বন্টন করে দিচ্ছে, এম পি এবং কিউ এর সাথে বাম দিকে ছিল, এমটা ডান দিকে গিয়ে পি এবং কিউ কে কি করে দিছে, ভাগ করে দিছে। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। পরেরটা দেখি, পরেরটা কি বলতেছে বলতো, ভেক্টরের ডট গুণন কোন সূত্র মেনে চলে। ভেক্টরের ডট গুণন বিনিময়, বন্টন এবং সংযোগ সবই মেনে চলে। ভেক্টরের গুণন মানে কি, দেখো এ ডট বি, এ ডট বি লেখা যা কথা, বি ডট এ লেখাও সেম কথা। এটা আমাদের কোন সূত্র বলতো, বিনিময় সূত্র না। দেখো তো জায়গা চেঞ্জ করছে না, প্রথম জায়গায় কে ছিল এ, দ্বিতীয় জায়গায় কে ছিল বি, এবার প্রথম জায়গায় কে আসছে, বি আসছে, এবং দ্বিতীয় অবস্থানে এ গেছে। তার মানে একজনের জায়গায় আরেকজন চেঞ্জ করছে, তাহলে এটা কি সূত্র, বিনিময় সূত্র। ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন আমাদের বিনিময় সূত্র মেনে চলে না। মনে রাখবা, এ ক্রস বি যা লেখা যায় কথা, বি ক্রস এ লেখা আমাদের সেম কথা না। এ ক্রস বি লেখা যায় কথা এবং বি ক্রস এ লেখা আমাদের সেম কথা না, এখানে আমাদের একটা মাইনাস দিতে হয়। ভেক্টরের ক্রস গুণন কিন্তু আমাদের বিনিময় সূত্র মানল না। এইখানে জায়গা এক্সচেঞ্জ করার জন্য কি করতে হলো, সামনে একটা
মাইনাস নিয়ে আসতে হইলো, মানে নাই দেখো এখানে জায়গা এক্সচেঞ্জ করছে ঠিক আছে, কিন্তু জায়গা এক্সচেঞ্জ করার জন্য সামনে একটা মাইনাস দিতে হয়েছে, এই জন্য ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। আশা করি বুঝছো এমসিকিউটা। আমরা পরেরটাতে যাই, চলো দেখো তো পরের এমসিকিউটা দেখো তো এখানে কি আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এখানে কি হচ্ছে, a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এখানে সংযুক্ত ছিল, ডান দিকে গিয়ে বি প্লাস সি সংযুক্ত হয়েছে, মানে কি সূত্র, সংযোগ সূত্র। তাহলে এবার বলো তো এইটা কি সূত্র হবে, a প্লাস বি প্লাস সি যদি থাকে এবং ডান দিকে যদি এমন থাকে যে a প্লাস, এক মিনিট একটু পজ করে ভাবো তো এটা আমাদের কি সূত্র হবে, সংযোগ সূত্র, বিনিময় নাকি বন্টন। আশা করি তোমরা এটা সবাই সঠিক অ্যান্সার দিতে পারতেছো। এটা কি সূত্র হবে, আমাদের সংযোগ সূত্র। আসলে কি সংযোগ সূত্র এটা, না এটা সংযোগ সূত্র না, এটা আমাদের কি সূত্র, আমাদের এটা বিনিময় সূত্র। কিভাবে দেখো তো, প্রথম অবস্থানে কে ছিল, এ প্লাস বি না, বাম দিকে প্রথম অবস্থানে কে ছিল, এ প্লাস বি, ডান দিকে দেখো তো এ প্লাস বি কোথায় গেছে, দ্বিতীয় অবস্থানে না, এবং দেখো তো প্রথমে আমাদের দ্বিতীয় অবস্থানে কে ছিল, সি, ডান দিকে গিয়ে সি কোথায় আসছে, প্রথম অবস্থানে আসছে। তাহলে কি হলো, একজন আরেকজনের জায়গা জাস্ট চেঞ্জ করছে। তো একজন যদি আরেকজনের জায়গা চেঞ্জ করে তাহলে সেই ভেক্টরকে আমরা কি বলি, বিনিময় সূত্র। এখানে এ প্লাস বি এর জায়গা কে নিছে, সি নিছে, এবং এখানে সি এর জায়গা এ প্লাস বি গিয়ে নিছে, তার মানে একজন আরেকজনের সাথে জায়গা চেঞ্জ করতেছে, এই জন্য এটা আমাদের কি হবে, বিনিময় সূত্র হবে। চলো এবার পরের এমসিকিউ দেখি। দেখো অবস্থান ভেক্টরটা কি, মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরের অবস্থান আমরা যে ভেক্টর দ্বারা নির্দেশ করি। মনে করি এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, কেমন, এদের অবস্থান ভেক্টর মানে এ বি তোমাকে নির্ণয় করতে বলতেছে, কি এ বি নির্ণয় করতে বলতেছে, এটা আমাদের অবস্থান ভেক্টর। মনে রাখবা এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর যদি দেওয়া থাকে, অথবা এ একটা বিন্দু বি একটা বিন্দু যদি দেওয়া থাকে এবং তোমাকে যদি এ বি নির্ণয় করতে বলে, তাহলে তোমার কি করতে হবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তার মানে অবস্থান ভেক্টর নির্ণয় সূত্র, এ বি নির্ণয় করতে বললে বি মাইনাস এ, মানে পরেরটা মাইনাস প্রথমেরটা। খুব সহজে বি থেকে আমরা এ ভেক্টর বাদ দিব, তাহলে এ বি পাবো। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি বিসি নির্ণয় করো, বিসি নির্ণয় সূত্রে কি হবে বলো তো, পরেরটা মাইনাস প্রথমেরটা, তার মানে সি মাইনাস বি। তাহলে দেখো তো এই এমসিকিউ কি হবে, তোমার এ বি ভেক্টর নির্ণয় করতে বলতেছে, এ বি ভেক্টরের মান নির্ণয় করতে বলতেছে। তাহলে এ বি ভেক্টর সমান কি লিখবা, এ বি সমান লিখবা বি মাইনাস এ, তার মানে বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিতে হবে। বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দাও তো কত হবে, দেখো কি করবা, বি থেকে এ বাদ দাও, বি থেকে এ বাদ দিলে কি হবে বলো তো, মাইনাস 2i, এবং 3 থেকে যখন 1 বাদ দিবে তখন কি হবে 2j, এবং 2 থেকে যখন -2 বাদ দিবা তখন কত হবে 4k হ্যাট। তোমার তাহলে আমরা কি পাইলাম, এ বি ভেক্টর পেয়ে গেলাম। আমায় কি নির্ণয় করতে বলতেছে, এ বি ভেক্টরের মান। তাহলে এর মান কি হবে বলো তো, এ বি ভেক্টরের মান কি হবে, √x², মানে 2 এর উপর স্কয়ার করলে কত 4, 2 এর উপর স্কয়ার করলে 4, 4 এর উপর স্কয়ার করলে 16, 16 4 20 4 24, তার মানে এটার মান হবে √24। তার অ্যান্সার আমাদের কত হবে 24, √24। কিন্তু অপশনে দেখো তো √24 কি আছে, নাই। তাহলে আমরা এটাকে এবার একটু ভেঙে লিখি। দেখো পরীক্ষা এরকম কিন্তু অনেকেই পরীক্ষা কিন্তু এই কাজটা করে থাকে যে সরাসরি আমরা রুট করে যেটা পাই সেটা থাকে না, সেটা একটু ভাঙাইতে হয়, তারপর আমরা অ্যান্সার পাবো। 24কে দেখো তো আমরা কি লিখতে পারি, 6 × 4 লিখতে পারবো, তাই না, 6 × কি লিখতে পারবো 4। এবার আমরা রুটকে ভাগ করে দাও, √6 × √4, 24 = লেখা যায় 6 × 4। এবার রুটকে ভাগ করে দিলাম, দেখো তো 4 এর রুট করলে কত হবে 2, তার মানে 2√6। দেখো তো 2√6 কি অপশনে আছে, অবশ্যই আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, ক নাম্বার অ্যান্সার হবে। চলো এবার পরেরটা দেখি। দেখো তো আরেকটা ভেক্টর দেওয়া আছে, যেখানে বলতেছে xz সমতলে এই ভেক্টরের মান নির্ণয় করো। আমাকে কি বলতেছে বলো তো, xz সমতলে তোমার একটা ভেক্টরের মান নির্ণয় করতে বলতেছে। x এবং z সমতলে কোন কোন ভেক্টর থাকবে, অবশ্যই x এবং z থাকবে। x এবং z বাড়িতে অন্য ভেক্টরের মান কি 0, তার মানে i এবং আমার কি থাকবে, কেবল k থাকবে। i এর মান কত দেখো তো, i এর মান কত 3, তাহলে 3 এর উপর স্কয়ার করো, এবং দেখো তো k এর সাথে কত আছে, k এর সাথে 4 আছে, 4 এর উপর স্কয়ার করো, করলে কত হচ্ছে 9 + 16, তাইলে এখানে হবে 5। তার মানে xz সমতলে এই ভেক্টরটার মান কত হবে 5। তোমাকে যদি বলা হয় xy সমতলে মান নির্ণয় করো, তাহলে তুমি কাকে নিতা, i কে নিতা এবং j কে নিতা, বুঝছো। xy সমতলে কেবল x ভেক্টর থাকবে এবং y থাকবে, এখানে z এর মানটা হবে 0। আশা করি খুবই সহজ, এগুলো পারবা। দেখো এবার পরে মাতে কি বলতেছে, একটা কোণা তোমার a বিন্দু থেকে 3, 5, 7 এই বিন্দু থেকে আরেকটা বিন্দুতে স্থানান্তর হয়েছে বি বিন্দুতে, যেটার মান 5, 6, 7। তাহলে বলতেছে এবার সরণ ভেক্টর নির্ণয় করো। কি নির্ণয় করতে বলতেছে, সরণ ভেক্টর। সরণ ভেক্টর মানে তোমার এ বিন্দু থেকে তুমি যে বিতে গেলা, এদের মধ্যবর্তী যে অবস্থান ভেক্টর এইটা। তাহলে আমার কি বের করতে বলতেছে, সরণ ভেক্টর, এ থেকে বিতে যাওয়ার সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কি হবে, এ বি সমান কি জানি বি মাইনাস এ। তাহলে বি থেকে এ বাদ দাও, বি থেকে আসে বলো তো 5 থেকে 3 বাদ দাও, কত হবে
2 লাগাই দাও আই, তারপরে কি আছে ওয়াই এর মান কত 6, এখানে ওয়াই এর মান কত 5, 6 থেকে 5 বাদ দাও কত হবে 1 লাগাই দাও জে, তারপরে দেখো তো 7 থেকে 7 বাদ দাও কত হবে 0, তাহলে 0 কে, তাহলে আমরা কি পাইলাম বলো তো 2i প্লাস জে, এটা আমাদের কি ভেক্টর, তাহলে এটা আমাদের কি সরণ ভেক্টর, তাহলে অ্যান্সারটা কি হবে সি নাম্বারটা অ্যান্সার হবে। দেখো তো ভেক্টর কি কঠিন, ভেক্টর কিন্তু খুব সহজ। কেমন তোমার কিভাবে করতে হবে, এইভাবে প্রত্যেকটা এমসিকিউ তোমার বুঝে বুঝে করতে হবে। তোমাকে আমি যে এবি ভেক্টরের সরণ ভেক্টর নির্ণয় করতে বললাম, তো পরীক্ষায় যে তোমার এইটাই আসবে এমন না, পরীক্ষায় তোমাকে আরেকটা ভেক্টর দিছে, বি একটা বিন্দু দিছে, সি একটা বিন্দু দিছে, তোমাকে বলতেছে বিসি নির্ণয় করো, পারবা না, তোমাকে এবি নির্ণয় করতে পারলে তোমাকে অবশ্যই বিসি নির্ণয় করতে পারতে হবে। এইভাবে বুঝে বুঝে করবা তাহলেই হবে, জাস্ট বুঝে বুঝে প্রশ্ন ব্যাংকটা সলভ করো, 100% তুমি চান্স পাবা। কিন্তু তোমাকে বুঝে বুঝে সলভ করতে হবে এবং প্রতিনিয়ত তোমাকে নিজেকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কেমন তোমার শুধু প্রশ্ন ব্যাংক পড়লেই হবে না, তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে তোমার বোঝা লাগবে যে তুমি কোন টপিক ভালো পারতেছো, কোনটা পারতেছো না, কোথায় তোমার দুর্বলতা আছে, তোমার দুর্বলতা তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে, করে ওগুলা প্রতিনিয়ত তোমাকে ইমপ্রুভ করতে হবে। কেমন আর পরীক্ষা শুধু দিলেই হবে না, পরীক্ষা তোমার ভার্সিটিতে যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে সেই স্ট্যান্ডার্ডের প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে, তাহলে তুমি নিজেকে জাজ করতে পারবা। তুমি যদি কোচিং সেন্টারে যেমন প্রশ্ন করে চান্দের দেশের কোশ্চেন ওই স্ট্যান্ডার্ডে যদি পরীক্ষা দাও, তাহলে জাস্ট ডিপ টেস্টই হবা, কোনো লাভ হবে না। তো তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। এক্সাম ব্যাচে এনরোল করলে কি পাবা, প্রতি সপ্তাহে 2টা ডাউট সলভিং ক্লাস পাবা। ডাউট সলভিং ক্লাস মানে এই যে তোমার ডাউট সলভিং ক্লাস মানে কি, যে তোমরা এই ভেক্টর অধ্যায়টার উপর আমার ভিডিও দেখলা, দেখে তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবা, গিয়ে হয়তো যে 2-1টা প্রশ্ন বুঝতেছো না, সেই 2-1টা প্রশ্ন বুঝাই দেওয়ার জন্য তোমার জমি এক্সট্রা করে ক্লাস নেওয়া হবে, এবং প্রতি সপ্তাহে তোমার আমাদের একটা করে 1-to-1 সেশন থাকবে। তুমি কি পড়বা, কি পড়তেছো, তোমার কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, সেগুলো ভাইয়া সব বলে দিবে। তো এইখানে যুক্ত হওয়ার জন্য আমাদের দেখো ফার্স্ট লিঙ্ক চেক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। চলো এবার আমরা ডট গুণফল দেখি। কেমন ডট গুণফলের সূত্র কি আমরা জানি বলো তো, এ ডট বি ইকুয়াল টু কি এ বি cos থিটা, ডট গুণফল সমান কি এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, তাই না? এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ এখানে একটা ভেক্টরের মান, বি এখানে আরেকটা ভেক্টরের মান, এবং থিটা হচ্ছে এ বি এর মধ্যবর্তী কোণ। তোমাকে যদি বলা হয় এখন এর উপর বি এর অভিক্ষেপ বের করো, কি এর উপর বি এর অভিক্ষেপ, এ এর উপর বি এর অভিক্ষেপ, এ এর উপর বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কি cos থিটা, মনে রাখবা যার অভিক্ষেপ তার cos থিটা। আমার এ এর উপর বি এর অভিক্ষেপ বের করতে বলতেছে, এই জন্য বি cos থিটা। এখন তোমাকে যদি বলতো বি বরাবর এ এর অভিক্ষেপ বের করো, তাহলে তার মানে বুঝতে যে তোমার এ cos থিটার মান বের করতে বলতেছে। তাহলে আমার এ এর উপর যেহেতু বি এর অভিক্ষেপ, তার মানে বি cos থিটার মান বের করতে বলতেছে। তো এখানে বি cos থিটার সমান আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে বি cos থিটার সমান কি লিখতে পারবো, এ ডট বি বাই এ না, বি cos থিটার সমান আমরা লিখতে পারবো এ ডট বি বাই এ। বুঝছো? এখন তোমাকে যদি বলা হয় বি এর উপর এ এর অভিক্ষেপ, তাহলে কি লিখতা তুমি এ cos থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এ cos থিটা সমান কি লিখতে পারবো দেখো তো, এই পাশে এ cos থিটা সমান এ ডট বি বাই বি, এ ডট বি বাই বি। বুঝছো? এটা আমাদের অভিক্ষেপ নির্ণয় সূত্র। এখন তোমাকে যদি বলা হয় অংশক বা উপাংশ নির্ণয় করে, কি অংশক বা উপাংশ নির্ণয় করবা, মনে রাখবা অংশক বা উপাংশ আমাদের একটা ভেক্টর রাশি। তো অংশক বা অভিক্ষেপ নির্ণয় সূত্র মোটামুটি আমাদের সেমই, জাস্ট একটু ভিন্ন। কেমন? তাহলে অংশক বা উপাংশ আমাদের কি ভেক্টর রাশি, আর অভিক্ষেপটা কি আমাদের স্কেলার রাশি। তোমাকে যদি বলা হয় অংশক বের করো, কি বের করো, অংশক বের করো, তাহলে এটাকে জাস্ট তোমার ভেক্টর রাশি বানাইতে হবে। তো এটাকে ভেক্টর রাশি কিভাবে বানাইতে পারো, একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। কার একক ভেক্টর দ্বারা গুণ করবা, নিচে যেটা থাকবে সেটা একক ভেক্টর দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এর একক ভেক্টর কি হবে, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। এটা আমাদের কি নির্ণয় সূত্র, এটা কিন্তু আমাদের অংশক নির্ণয় সূত্র। এটা কি, এটা আমাদের অংশক বা উপাংশ নির্ণয় সূত্র। ঠিক আছে, এটা আমাদের কি অংশক বা উপাংশ নির্ণয় সূত্র। তোমাকে যদি বলা হয় এর উপর বি এর অংশক বা উপাংশ নির্ণয় করো, তখন আমাদের কি হবে, বি cos থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ, এবং নিচে যে এ আছে না, এ ভেক্টর একটা একক ভেক্টর, একক ভেক্টর মানে কি ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান। অর্থাৎ আমাদের যদি বলা হয় এর উপাংশ বের করো, তখন আমাদের কি হয়তো এ cos থিটা ইকুয়াল টু এ ডট বি বাই বি ইন্টু উপরে বি ভেক্টর নিচে বি ভেক্টরের মান। বুঝছো কি অংশক এবং অভিক্ষেপের মধ্যে পার্থক্য? জাস্ট এগুলো সূত্র, আর তোমাদের সূত্র কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সূত্র যদি তুমি ভালো করে বোঝো এবং প্রত্যেক সূত্রে যদি প্রয়োগ পারো, তাহলে তুমি কেউ আটকাইতে পারবে না কোথাও। কেমন? তো তোমাদের যাদের সূত্রের নোট প্রয়োজন তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, সূত্রের নোট পেয়ে যাবা। কেমন? পরীক্ষা তোমাদের কোশ্চিন আসছে যে এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো, তুমি জানো এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় সূত্র কি, বি cos থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। তুমি এই সূত্রটা জানলে তো ম্যাথ পারবা। তুমি কি এ আর বি ডট গুণ করতে পারবা না, করে এর মান দ্বারা কি ভাগ করতে পারবা না? এইটুকু তো পারবা, বাস তোমার সূত্রটা জানতে হবে। আর তোমার যদি বলা হয় উপাংশ বের করো, তাহলে তোমার মনে রাখতে হবে কি উপাংশ মানে কি, নিচে যে ভেক্টর থাকবে তার
কি একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। নিচে এ ভেক্টর থাকলে এর একক ভেক্টর, নিচে বি ভেক্টর থাকলে বি এর একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। এভাবে আমরা যে কোনো ভেক্টরের উপাংশ বের করতে পারি। বুঝছো না? এবার দেখো আমরা একটা উদাহরণ দেখি। দেখো তো এবার দেখো তো পরেরটাতে কি বলতেছে, এ এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করতে বলতেছে। কি এ এর উপর বি এর অভিক্ষেপ, বইটা আসা কোশ্চেন। দেখো কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos θ, ঠিক আছে, যার অভিক্ষেপ তার cos θ। তো বি cos θ সমান আমরা কি লিখতে পারবো? a ডট বি বাই কি এ এর মান, তাই না, a ডট বি বাই এ। তাহলে আমরা কি করার প্রয়োজন? a ডট বি ডট গুণ করতে হবে, এর সাথে বি ডট গুণ করো তো কত হবে? ডট গুণ মানে কি আয়ের সাথে আই গুণ, যের সাথে যে গুণ, কি এর সাথে কি গুণ, 2 এর সাথে 6 গুণ করো কত 12, 2 এর সাথে 3 গুণ করো কত -6, 1 এর সাথে 2 যোগ করো কত 2, ঠিক আছে। এবং এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত হবে? দেখো তো এখানে তোমার 2 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 1, এটা ক্যালকুলেশন করো তো ভাইয়া কত হবে? 12 2 14, 14 মাইনাস 6 কত 8, এখানে 9, 9 এর উপর রুট করলে কত হবে 3। তাহলে আমাদের অ্যান্সার 8/3। এটা আমাদের কি? এটা আমাদের অভিক্ষেপ। দেখো তো 8/3 কোথায় আছে? বি নাম্বারে আছে। এবার তোমাকে যদি বলে, এই কোশ্চেনে তোমাকে যদি বলা হয়তো এর উপর বি এর কি বের করো? উপাংশ বের করো। কি উপাংশ? তাহলে তুমি কি করতা? জাস্ট এই যে এ ডট বি কে কি করতা? নিচে যে ভেক্টর আছে সেই ভেক্টরের দিক এবং মান দ্বারা ভাগ দিতা। তার মানে এখানে এ এর একটা একক ভেক্টর দ্বারা গুণ করতে হইতো। এ ডট বি বাই এর মান কত? দেখো তো 8/3 না, তার নিচে 8/3 থাকতেছে, ইন্টু এ ভেক্টরের মান কত পাইছি? 3 না, এ ভেক্টরের মান 3, এবং এ ভেক্টরটা এখানে তোমার লিখে দিতে হইতো। এই ভেক্টরের মান কত? 2i প্লাস 2j প্লাস k, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে আমাদের? 8/9 2i প্লাস 2j প্লাস k। এটা আমাদের কি? এটা আমাদের কি বলতো? এটা আমাদের এ বরাবর বি এর উপাংশ, ঠিক আছে। বুঝছো না উপাংশ কিভাবে বের করতে হয়? সেমই, অভিক্ষেপ আর উপাংশ সেম, জাস্ট উপাংশের ক্ষেত্রে নিচের একক ভেক্টর দ্বারা গুণ করে দিতে হয়। এবার চলো পরেরটা দেখি। আরেকটা বিষয় আমরা কি জানি বলতো? কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হয় আমাদের? এফ ডট এস, মনে রাখবা ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ ডট এস। দেখো পরের কোশ্চেনে কি বলতেছে, একটা বস্তুর উপর যদি আমরা 4i প্লাস 3j পরিমাণে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা মনে করে এই যদি এ অবস্থানে থাকে, এ অবস্থানে মান -2i প্লাস 5j, এইখান থেকে বস্তুটা এরকম বি অবস্থানে সরে যায়, বি অবস্থানে মানটা হচ্ছে 4j প্লাস 3। এখন বলতেছে কাজ নির্ণয় করো। কাজ নির্ণয়ের সূত্র কি জানি আমরা বলতো? ডাব্লিউ ইকুয়াল টু কত? এফ ডট এস, তাই না? তো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এফ এর মান কত? 4i প্লাস 3j। তার মানে আমাদের এখন কার মান প্রয়োজন? এস এর মান না, এস আমাদের কি? সরণ। তাহলে একটা বস্তু যদি এ থেকে বিতে যায়, তাহলে তার সরণ কি হয় বলতো? এ বি সমান কি হবে? বি মাইনাস এ। তার মানে বি থেকে এতে বাদ দিতে হবে। তো বি থেকে একে বাদ দাও, 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 6। দেখো তো খুব ইজি ম্যাথ দিচ্ছে, কিন্তু ছোট্ট একটা ট্রিক্স কাজে লাগাইছে। চোখ কান ম্যাথের ক্ষেত্রে তোমার খোলা রাখতে হবে। এখানে কি আছে? -2i না, এখানে কি আছে? 4j। যে থেকে তুমি কি আই বাদ দিতে পারবা? পারবা না। তাহলে কি করতে হবে? যে থেকে তোমার যেই বাদ দিতে হবে, আই থেকে তোমার আই বাদ দিতে হবে। তার মানে এখানে বিতে কি আই আছে? আই নাই, আই মানে কত আছে? 0 আছে। তো 0 থেকে তুমি -2i যখন বাদ দিবা, তখন কি হবে বলো তো? +2i। এবং তুমি এই 4j থেকে এই 5j কে যখন বাদ দিবা, তখন তোমার হবে -j। এবং 3k এখানে আছে না, এখানে কত আছে? কে কি আছে? নাই। তার মানে কে কি আছে? 0 আছে। তো 3k থেকে তুমি 0 কে বাদ দিলে কি পাবা? 3k পাবা। তার মানে এটা আমাদের কি পাইলাম? সরণ ভেক্টর এবি। তাহলে আমরা কি করব? এফ এর সাথে এই ভেক্টরটা কি করে দিব? গুণ করে দিব, 2i - j প্লাস 3k, তাই না? এবার দেখো তো ডট গুণ করো তো কত হয়? আয়ের সাথে আই গুণ, 4 দুগুণ 8, জের সাথে যে গুণ, তাইলে 8 থেকে 3 বাদ দাও, কত হবে? 5। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 5 জুল। বুঝছো কি কিভাবে করতে হবে? খুবই সহজ। দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এস এর মান আমার বের করে নিলাম, দুইটা বিন্দু দেওয়া ছিল, বিন্দু থেকে অবস্থান ভেক্টরের মাধ্যমে এবি নির্ণয় করে নিলাম। এখানে একটা কি ঝামেলা দিছিল? আই জে কে উল্টা করে দিছিল। তোমরা এটা ধরেই নাও, প্রথমে যেটা দেওয়া আছে মানে সেটা আয়ের মান, এর পরে যেটা থাকবে সেটা জে। এখানে দেখো তো আয়ের মান না দেখিয়ে দিছে, জের মান দিছে। তুমি যদি 4 থেকে 2 বাদ দিতে, ম্যাথ কিন্তু ভুল হয়ে যাইতো। এবং তুমি এটা যে ভুল ক্যালকুলেশন করবে সেটা দেখবা তোমার এ নাম্বারে আছে। তুমি এখানে 4 থেকে 2 বাদ দিয়ে করবা 6 আসবে, ওইটা থেকে গুণ করে দেখবা 8 মানে 11 চলে আসতেছে, ওইটা এ নাম্বার অপশানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো তোমার পরীক্ষার মধ্যে বুঝতে হবে। খুবই সহজ বিষয়, জাস্ট একটু চোখ কান খোলা রাখবা তাহলে। দেখো পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নে কি বলতেছে? এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেওয়া আছে। বলতেছে এ এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে এ ভেক্টরের মান নির্ণয় করতে বলতেছে। তো বলো তো, দুটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুটা ভেক্টর পরস্পর লম্ব তখনই হয় যখন আমরা কি জানি? দুটা ভেক্টরের ডট গুণফলের মান কি হয়? 0 হয়। তার মানে এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে দুটা ভেক্টর কি পরস্পর লম্ব হবে। কিসের জন্য? দেখো তো আমরা কি জানি? এ ডট বি ইকুয়াল টু কি হয়? এ বি কস থিটা, তাই না? এ বি কস থিটা। এখানে থিটাটা কি? এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তো
তো এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত 90। তাহলে এখানে থিটার জায়গায় 90 বসাই দাও, তাহলে cos 90। cos 90 এর মান কত বলো তো ভাইয়া 0। এই জন্যই আমরা বলি দুটো ভেক্টরের ডট গুণফল 0 হইলে ভেক্টর দিয়ে পরস্পর কি হবে। দেখো এ আর বি এবার ডট গুণ করো। আচ্ছা ডট গুণ কেমনে করি বলো তো, আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ এবং কে এর সাথে কে গুণ। তাহলে আই এর সাথে আই গুণ করো, তাহলে কি হবে 2a প্লাস 2 ইকুয়াল টু কত 0। এখান থেকে দেখো তো 2a সমান কত -2, অতএব a সমান কত -1। তার মানে a এর মান যদি -1 হয় তাহলে a এবং b পরস্পর কি হবে লম্ব হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে এ নাম্বার অ্যান্সার হবে। দেখো এবার পরের এমসিকিউটা দেখো তো, এই এমসিকিউতে কি বলতেছে, এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ এর ভ্যালু নির্ণয় করো। তো দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল কখন হয় বলো তো, যখন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 0 হয়। তো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। আমরা কি জানি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হলে সেই দুটা ভেক্টর পরস্পর কি হয় সমান্তরাল হয়। আর a ক্রস b ইকুয়াল টু কি জানি আমরা ab sin থিটা। দুটা ভেক্টর সমান্তরাল হলে এই থিটার মান কত 0, sin 0 এর মান কত বলো তো 0। এইখান থেকে আমরা বলতে পারি যে দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো কি হবে পরস্পর সমান্তরাল হবে। তাহলে কি করবা, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন করবা, করে এখান থেকে এর ভ্যালু নির্ণয় করবা। তো এটা রিটেনের জন্য, এমসিকিউতে আমাদের এত টাইম নাই, তো এটার জন্য আমরা কি ইউজ করব শর্টকাট ইউজ করব। শর্টকাটটা কি, দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আমাদের এক্স এর অনুপাত ওয়াই এর অনুপাত এবং জেড এর অনুপাত সমান হবে। তার মানে এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। বুঝছো দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই এবং এ জেড বাই বি জেড হইলে সেই দুটো ভেক্টর পরস্পর কি হবে সমান্তরাল হবে। তাহলে এখানে দেখো তো এখন আমরা এই ভ্যালুগুলো ইউজ করো। এক্স মানে কত বলতো, এ ভেক্টরের আই এর সাথে যে মানটা আছে সেইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 5 বাই বি ওয়াই, বি ওয়াই মানে কত, এখান থেকে আমরা কি লিখতে পারবো 5 বাই 15। 15 মানে কি বলতো বি এক্স, মানে এক্স এর মান বি এর। তাহলে 5 বাই 15 ইকুয়াল টু এখান থেকে আমরা কি লিখতে পারবো 2 ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারবো -3 ডিভাইডেড বাই কত -3 ডিভাইডেড বাই -9। দুটো ভেক্টর সমান্তরাল হলে আমরা এইরকম লিখতে পারি যে এক্স এর অনুপাত ওয়াই এর অনুপাত এবং জেড এর অনুপাত কি হবে সমান হবে। এইখান থেকে তুমি এখন এর ভ্যালু বের করো, কিভাবে বের করবা, যে কোনো দুটো অনুপাত নাও। তাহলে এখান থেকে 5 বাই 15 নিলাম অথবা 2 বাই এ নিলাম, নিয়ে দেখো তো এবার কি করবা মোকাবেলা করো। 5 থেকে 15 কাটাকাটি করো, কত হবে 3। তাহলে এ সমান কত হয় দেখো তো, একে, তাহলে এর সমান কত হবে দেখো তো, একে এই পাশে নিয়ে আসো, 3 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে 3 দুগুণ 6। এর ভ্যালু যদি 6 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর কি হবে সমান্তরাল হবে। তুমি চাইলে এই দুটো অনুপাত থেকে বের করতে পারো, দেখবা সেমই 6 অ্যান্সার আসতেছে। তোমাকে যদি এখন পরীক্ষায় বের করতে বলে যে এ এর মান কত হলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, তো তুমি জানো দুটো ভেক্টর সমান্তরাল কখন হয়, যখন ক্রস গুণফলের মান 0 হয়। তো তুমি এখান থেকে ক্রস গুণফল থেকে বের করতে চাইলে তোমার অনেক টাইম লাগবে, এত টাইম কোথায় পাবে, এত টাইম আমাদের নাই ভার্সিটিতে। তো এই জন্য আমরা কি করব, দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তের আমরা শর্টকাট ইউজ করব। সেই শর্টকাটটা কি, দুটো ভেক্টর সমান্তরাল তখনই হবে যখন এক্স এর অনুপাত ওয়াই এর অনুপাত এবং জেড এর অনুপাত দুটো ভেক্টরের সমান হবে। দুটো ভেক্টরের এক্স এর অনুপাত ওয়াই এর অনুপাত এবং জেড এর অনুপাত যদি সমান হয় তাহলে বলতে পারবো ভেক্টর দুই পরস্পর সমান্তরাল। তো এই শর্ত থেকে আমরা এই সমান্তরালের ম্যাথটা খুব সহজেই করতে পারি। তো চলো বাচ্চারা এবার আমরা ক্রস গুণফলের বেসিকটা হালকা করে দেখে নিই। ক্রস গুণফল দেখো তো, এ ক্রস বি, এ এবং বি দুটো ভেক্টর যদি আমরা ক্রস গুণন করি তাহলে কি পাই, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তোমরা এটা জানোই, এখানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ একটা ভেক্টরের মান বি এটা বি ভেক্টরের মান, থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। আমাদের এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আছে না, কি কি, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর। তোমাকে যদি বলা হয় আই ক্রস আই ইকুয়াল টু কত বের করো, তুমি কি বলবা, আই ক্রস আই ইকুয়াল টু গুণ করলে কত হয় 0 হয়। তো আই আর আই ক্রস গুণ করলে 0 হয়, কিসের জন্য দেখো তো, আই মানে কি বলতো এক্স অক্ষ বরাবর যে ভেক্টর আছে সেটা না, আরেকটা আই মানে কি এক্স অক্ষ বরাবর যে ভেক্টর আছে সেইটা। তো এক্স অক্ষের সাথে এক্স অক্ষ কত কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে এক্স অক্ষ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না, এক্স অক্ষের সাথে এক্স অক্ষ কি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই সূত্র থেকে আমরা আই ক্রস আই ইকুয়াল টু 0 হয় এটা একটু দেখি। আমরা কি জানি এ ক্রস বি ইকুয়াল টু কি এ বি সাইন থিটা না, তাহলে আমাদের এ ভেক্টর যদি আই হয় এবং বি ভেক্টরও যদি আই হয় তাহলে এদের ক্রস গুণফল করো। কিভাবে করবা দেখো, তাহলে কি করবা, এই দেখো এ এর জায়গায় আই বসাই দাও এবং বি এর জায়গায় কি বসাই দাও আই বসাই দাও, এবং আই ভেক্টরের মান কত বলো তো, একটা একক ভেক্টর না, তার মানে আই ভেক্টরের মান 1, এবং দেখো তো এই আই ভেক্টরের মান কত 1 সাইন আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত বলো তো
আই এবং আই এর মধ্যবর্তী কোণ আমাদের 0, কারণ জানি আমরা এক্স অক্ষের সাথে এক্স অক্ষ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স এর সাথে ওয়াই 90 এবং এক্স এর সাথে জেড 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো তো sin 0 এর মান কত? 0। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, আই এর সাথে আই যদি আমরা ক্রস গুণন করি তাহলে ভ্যালুটা কি পাই? 0 পাই। সেম ভাবে তুমি আই এর সাথে আই করতে পারো, জে এর সাথে জে করতে পারো এবং কে এর সাথে কে করতে পারো, সেম ভালোই পাবা। ঠিক আছে, আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে যদি আমরা ক্রস গুণন করি তাহলে 0 পাই। এবার তোমাকে যদি বলা হয় আই এর সাথে আই ডট গুণ করলে কত পাবা বলো তো? আই এর সাথে আই তুমি যদি ডট গুণ করো, মনে রাখবে আই এর সাথে আই যদি ডট গুণ করো তাহলে পাবা 1, জে এর সাথে যদি জে ডট গুণ করো তাহলে পাবা 1, কে এর সাথে কে যদি ডট গুণ করো তাহলেও পাবা 1। তাহলে আমরা কি পাইলাম? বলো তো? আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে যদি আমরা ডট গুণ করি তাহলে কি পাই? 1 পাই। কিসের জন্য পাই? সেম ভাবে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা দ্বারা বের করে দেখবা যে ডট গুণ করলে পাচ্ছি আমরা 1, এবং আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে যদি আমরা ক্রস গুণ করি তাহলে কি পাই? ভ্যালুটা 0 পাই। এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এবং দেখো এবার আমরা আরেকটা বিষয় দেখব, যে তোমাকে যদি বলা হয় তুমি আই এর সাথে জে ক্রস গুণন করো তাহলে কত পাবা, এবং জে এর সাথে কে ক্রস গুণন করলে কত পাবা, এবং কে এর সাথে যদি আই ক্রস গুণন করো তাহলে কত পাবা। তোমাকে বলা হচ্ছে আই এর সাথে জে ক্রস গুণন করলে কত পাবা, জে এর সাথে কে করলে কত হবে এবং কে এর সাথে আই করলে কত হবে। এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি জিএসটি, এগ্রি, আরইউটি যেখানে এই পরীক্ষা দাও না কেন, এইটা থেকে একটা এমসিকিউ 100% পাবা। ভাইয়া বলে দিল, লিখে নাও। আর এইটাই তোমরা ভুল করো, এটা অনেক ইজি, তারপরে কেন জানি তোমরা ভুল করো। দেখো আমি যেভাবে বলতেছি এইভাবে মনে রাখো, তাহলে আর ভুল হবে না। এটা কিভাবে পড়বা? আমাদের তিনটা একক ভেক্টর আছে না, একটা কি, একটা আই, আর একটা জে, আর একটা কি কে। আই জে কে। তো আমরা যদি আই এর সাথে জে ক্রস গুণন করি তাহলে এখানে কে হবে, যে একক ভেক্টর আমাদের অনুপস্থিত সেইটা হবে এখানে আমাদের অ্যান্সার। তাহলে আই এর সাথে জে যদি আমরা ক্রস গুণন করি তাহলে কি পাবো বলো তো? কে এখানে অনুপস্থিত, কে ভেক্টর অনুপস্থিত। জে এর সাথে কে ক্রস গুণন করো তাহলে কে পাবা? এখানে আই পাবা, কারণ এখানে আই অনুপস্থিত। কে এর সাথে আই গুণ করো তাহলে এখানে আমাদের কে অনুপস্থিত বলতো? জে অনুপস্থিত। তাহলে কি পাইলাম বলতো? আই এর সাথে জে গুণ করলে পাই কে, এবং জে এর সাথে কে করলে পাই আই, এবং কে এর সাথে আই গুণ করলে পাই জে। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি জে এর সাথে আই গুণ করো তাহলে কত পাবো বলতো? তুমি চিন্তা করবা কি, যে জে এবং আই আছে, যেহেতু ভাইয়া বলছে যেটা অনুপস্থিত সেটাই হবে, তাহলে তুমি এখানে কি দিবা? যদি এখানে কে অনুপস্থিত তাহলে কে দিবা। তাহলে কিন্তু এটা হবে না। কিসের জন্য হবে না বলতো? আমরা শিখছি না ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র কি মেনে চলে না? ভেক্টরের ক্রস গুণন আমাদের বিনিময় সূত্র মেনে চলে না। তার মানে আমরা এখানে যে দেখলাম আই ক্রস জে, এইটা লেখা যা কথা, আমরা যদি এখান থেকে জে ক্রস আই লিখতে চাই তাহলে এই দুটো আমাদের সেম কথা না, কারণ ভেক্টরের ক্রস গুণ আমাদের বিনিময় সূত্র মেনে চলে না। তো এই জন্য আমাদের এখানে কি করতে হতো বলতো? মাঝখানে একটা মাইনাস দিতে হতো। ভেক্টরের ক্রস গুণনের জন্য আমরা যদি বিনিময় করি তাহলে মাঝখানে কি দিতে হতো? মাইনাস দিতে হতো। সেম ভাবে আই ক্রস জে করলে যদি আমরা কে পাই তাহলে জে ক্রস আই করলে কি পাবো? আমরা বিনিময় করতেছি, এই জন্য সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে জে ক্রস আই করলে আমরা কি পাবো? মাইনাস কে পাবো। তো এইটা কিভাবে মনে রাখবা সহজে? কষ্ট করে এইটা একটু মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা? আই জে জে কে কে আই, এই ক্রমটা মনে রাখবা, যে আই জে জে কে কে আই, আই জে জে কে কে আই। তো এই ক্রমে যদি থাকে তাহলে যেটা অনুপস্থিত সেইটা হবে, আর এই ক্রম ছাড়া যদি অন্য ক্রম আসে তাহলে মাইনাস হবে। তাহলে কিভাবে মনে রাখবা? আই জে জে কে কে আই, এই ক্রমে থাকলে আমাদের কি হবে? পজিটিভ, যেটা অনুপস্থিত সেইটা। এই ক্রম ব্যতীত অন্য কিছু আসলে সেখানে আমরা মাইনাস লাগাই দিব। খুব সহজ কথা, এইটা অবশ্যই মনে রাখবা, এইটা কোনোভাবে তোমার ভোলা যাবে না, ঠিক আছে? এবার তোমাকে যদি বলা হয় যে তুমি আয়ের সাথে যে কি করো, ডট গুণন করো, আয়ের সাথে যদি যে ডট গুণন করি তাহলে আমরা কি পাবো ভাইয়া? শূন্য পাবো। তাহলে আমরা ডট গুণনের ক্ষেত্রে যদি আয়ের সাথে যে করি বা যে এর সাথে কে করি তাহলে আমরা কি পাবো? শূন্য পাবো। দেখো ডট গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন হচ্ছে, যে একটা অপরটার বিপরীত। আমরা ডট গুণনের ক্ষেত্রে সেম ধরনের একক ভেক্টর যদি ডট গুণন করি তাহলে পাচ্ছি 1, ক্রস গুণনের ক্ষেত্রে সেম ধরনের একক ভেক্টর গুণ করলে পাই 0, তার মানে উল্টা। ক্রস গুণনের ক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের একক ভেক্টর ক্রস গুণন করলে একটা ভ্যালু পাচ্ছি, কিন্তু আমরা যদি ডট গুণনের ক্ষেত্রে ভিন্ন ধরনের ভেক্টর গুণ করি, ডট গুণ করি তাহলে পাবো 0। চলো এইটা খুব ভালো করে মনে রাখবা। এখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখি। দেখো তো এই এমসিকিউতে কি বলতেছে, কে ক্রস জে প্লাস জে ক্রস কে করলে এর মান কত হবে। দেখো খুব সহজে শিখলাম না? আমরা কি শিখলাম বলতো? আই জে জে কে কে আই, এই ক্রমে থাকলে পজিটিভ, এর বিপরীত ক্রমে থাকলে কি হবে? নেগেটিভ। কে ক্রস জে আছে তার মানে কি আমাদের ওই পজিটিভ ক্রমে আছে কি? নাই, তাহলে এখানে কি হবে আমাদের? মাইনাস আই।
বুঝছো? এরপরে দেখো তো এখানে কি আছে, জে ক্রস কে আমরা তো শিখছি আই জে কে কে আই, তার মানে জে কে কি আমাদের ওই ক্রমের মধ্যে পড়তেছে, তাহলে এখানে আমাদের পজিটিভটা হবে। কোনটা হবে? যেটা অনুপস্থিত সেইটা। তাহলে এখানে কি হবে? পজিটিভ আই। তো মাইনাস আই এবং পজিটিভ আই যোগ করলে কত হবে? 0। তাহলে অ্যান্সারটা কোনটা? বি নাম্বার অ্যান্সার। খুব সহজ না? এবার পরেরটা দেখি চলো। দেখো তো ভাইয়া পরের এমসিকিউটাতে কি বলতেছে, যে কোন ভেক্টরটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তো এক্স অক্ষের সমান্তরাল কে হবে বলো তো? এক্স অক্ষের সমান্তরাল কে হবে? একমাত্র এক্স অক্ষয় হইতে পারে, তাই না? এক্স অক্ষের সমান্তরাল একমাত্র কি এক্স অক্ষ হইতে পারে। এক্স অক্ষের সমান্তরাল কি ওয়াই অক্ষ হইতে পারবে না। এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কিভাবে থাকবে? লম্ব। অথবা এক্স এর সাথে জেড কি থাকবে? লম্ব ভাবে থাকতে পারে, তাই না? তাহলে এক্স অক্ষের সমান্তরাল কে হইতে পারে? এক্স অক্ষ। আর এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর থাকে? আই ভেক্টর। এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর থাকে? আই ভেক্টর, তাই না? তার মানে আমাদের এই অপশনগুলোর মধ্যে যেগুলা ক্রস গুণন করে যার মান পজিটিভ আই অথবা নেগেটিভ আই আসবে, পজিটিভ আই অথবা কি নেগেটিভ আই, সেটাই হবে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল তোমার এক্স অক্ষের পজিটিভ আই হইতে পারে, এক্স অক্ষের নেগেটিভ আই হইতে পারে, তাই না? তাহলে আমাদের কি হইতে হবে? এক্স অক্ষের সমান্তরাল হওয়ার জন্য আমার আই আসতে হবে। তাহলে পজিটিভ নেগেটিভ আমার সমস্যা নেই, জাস্ট আই আসলে সেটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখানে ক্রস গুণন করো, আই ক্রস জে, আই জে করলে কত হবে? কে, তাই না? কে এর সাথে আই ক্রস গুণ করতে হবে। কে আর আই আমরা কি শিখছি? আই জে, জে কে, কে আই। তাহলে কে আর আই ক্রস গুণ করলে কি পাচ্ছি? জে না জে পাচ্ছি। তার মানে কি বলতো, আমরা এ নাম্বার অপশানে ক্রস গুণ করে কি পাচ্ছি? জে পাচ্ছি। জে মানে কোন অক্ষ? ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কিভাবে থাকে? লম্ব ভাবে থাকে। তোমার কোশ্চেনে যদি আসতো যে এক্স অক্ষের সাথে লম্ব ভাবে অবস্থান করতেছে কোন ভেক্টরটা, তাহলে তুমি কি দিতা? এ নাম্বার অপশন দিতা। কিন্তু আমাকে তাই বলতেছে, তোমাকে বলতেছে এক্স অক্ষের সমান্তরাল কোনটা হবে। তাহলে পরেরটা চেক করে চলো। আই জে করলে কি হবে বলতো? কে। কে আর কে ক্রস গুণ করলে কত? 0। তার মানে এটা কি হইতে পারবে না? এটা হইতে পারবে না। এবার দেখো তো আই ক্রস জে করো কত? কে। কে এর সাথে জে করো কত পাবা? কে এর সাথে জে করলে পাবা মাইনাস আই। তার মানে কি দেখো তো, আমরা আই পাইছি না? এক্স অক্ষের সাথে তাহলে কে সমান্তরালে থাকে? আই সমান্তরালে থাকে। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? সি নাম্বারটা হবে। তো ডি নাম্বারটা একটু করে দেখি তো কি আসে। কে ক্রস জে করলে কি হয় বলতো? মাইনাস আই হয়। মাইনাস আই এর সাথে কে ক্রস গুণন করো, তাহলে আই এর সাথে কে আবার ক্রস গুণন করলে কি হয়? মাইনাস জে হয়। মাইনাস জে কত? প্লাস জে। তার মানে এটার মানে ডি এর মান কি পাইলাম? জে ভেক্টর। তার মানে এটা কি হবে? এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করবে। তাহলে এক্স অক্ষের সাথে সমান্তরাল অবস্থান করতেছে কোনটা? সি নাম্বার। তো তুমি জাস্ট যদি সলিউশন দেখে জাস্ট যদি এই সি নাম্বারটা পড়ে রাখো, কিন্তু এ নাম্বার, বি নাম্বার এবং ডি নাম্বারটা কিসের জন্য হইল না, এটা তুমি যদি না জানো তাহলে কিন্তু হবে না। তোমার কোশ্চিন ব্যাংক থেকে একদম হুবহু কোশ্চিন আসবে না, তোমার জাস্ট একটু চেঞ্জ করে দিবে। যেমন এই কোশ্চিনে যদি তোমাকে উদাহরণ দেই, তোমার পরীক্ষায় আসতে পারে যে এমন, গতবার আসছিল এক্স অক্ষের সমান্তরাল কোনটা, তোমাকে এবার দিছে ওয়াই এক্স অক্ষের উপর লম্বভাবে অবস্থান করবে কোনটা? এক্স অক্ষের উপর লম্বভাবে মধ্যে অবস্থান করতেছে কোনটা? ডি নাম্বার আর এ নাম্বার। এইটা তোমাকে জানতে হবে, মানে তোমার অপশন থেকে বিপরীতভাবে কোশ্চেন দিতে পারে। তো এইভাবে বুঝে বুঝে তোমার পড়তে হবে, প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, তাহলেই তুমি পারবা। এই প্রশ্নটা খুবই সহজ, কিন্তু তোমাদের পরীক্ষাতে সাধারণত এসেই থাকে কি, এ এবং বি ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? এ এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মান। তাহলে কি হইলো? এ বি ভেক্টর যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল হবে এ এবং বি ভেক্টর ক্রস গুণন করবা, করে তা মান নির্ণয় করবা। এ এবং বি দুটা ভেক্টর যদি সামান্তরিকের বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল জাস্ট এ ক্রস বি। আর যদি এ এবং বি ভেক্টর সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল হবে কি? হাফ ইন্টু এ ক্রস বি। আবার তোমাকে যদি এইটা বলা হয় যে এ ও বি ভেক্টর যদি ত্রিভুজের বাহু নির্দেশ করে কি? এ ক্রস বি এর মান। তাহলে কি হলো বলতো? যদি এ এবং বি দুটা ভেক্টর কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। এবং একইভাবে এ এবং বি দুটা ভেক্টর সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে তার ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। এবং এ এবং বি দুটা ভেক্টর যদি সামান্তরিকের বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বি এর মান। খুবই সহজ, জাস্ট সূত্র মুখস্থ থাকলে তুমি এটা পারবা পরীক্ষায়, তাই না? এখান থেকে কিন্তু এমসিকিউ অনেক এসে থাকে দেখবা। দেখো তো ভাইয়া পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনে কি বলতেছে? পি এবং কিউ যদি দুটা ভেক্টর দ্বারা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করা হয়, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? আমরা কি জানি, দুটা ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল কি হয়? সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল একটু আগে আমরা দেখছি, সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কি হয়? জাস্ট তাদের ক্রস গুণফলের মান। তার মানে এখানে পি এবং কিউ যদি সন্নিহিত বাহু হয়, তাহলে আমার ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য পি এবং কিউ এর ক্রস গুণন বের করতে হবে। পি এবং কিউ দুটো ভেক্টরে ক্রস গুণন কেমনে বের করে বলো তো? আশা করি তোমরা সবাই পারো। তারপরে ভাই একবার দেখে দিচ্ছে, দেখে নাও। আই জে কে, তাই না? আই এর মান কত দেখো তো, এখানে
1, এখানে জে এর মান কত -1 এবং এখানে কে এর মান কত 1 এবং দেখো তো কিউ ভেক্টরের আই এর মান কত 1, জে এর মান কত 1, কে এর মান -1। এবার কি করবা ক্রস গুণন করবা। ক্রস গুণন আমরা কি করি প্রথমে এই আই ভেক্টরকে নিব। আই ভেক্টরকে যদি নেই তাহলে আই যে সারি এবং যেই কলামে আছে সেই সারি এবং সেই কলাম বাদ যাবে। আইকে নিছি তাহলে এই সারি এবং এই কলাম বাদ যাবে, গেলে কোনটা থাকে বলো তো এই চারটা উপাদান থাকে না, এই চারটা উপাদান কি করবা এই যে এই ক্রস গুণন করবা। তাহলে দেখো তো -1 আর -1 গুণ করলে কত হবে +1 আর মাঝখানে আমাদের এখানে একটা সূত্রের মাইনাস হবে এবং 1 গুণ করলে কত -1। দেন আমরা কি করব জে নেব, মনে রাখবা এইটা হয় প্লাস এটা মাইনাস এটা প্লাস, ক্রমান্বয়ভাবে চলতে থাকে। তো জে নিলে তোমার মাইনাস জে নিতে হবে, মাইনাস জে নিলে কি যাচ্ছে এইটা যাচ্ছে এইটা যাচ্ছে। তাহলে এবার কি করবা ব্যাক থাকতেছে কোনটা এইটা 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 এইটা, সেম ভাবে ক্রস গুণন করো। দেখো 1 ক্রস গুণন করো 1, এই 1 আর 1 -1 মাইনাসে মাইনাসে কত হবে +1। সেম ভাবে কে এর মান বের করো, কে যদি নাও তাহলে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকতেছে কোনটা এই চারটা থাকতেছে, এই চারটা গুণন করো 1 + 1। এবার দেখো তো 1 কত 0 -2j + 2k, তাহলে কি হলো বলো তো আমাদের পি ক্রস কিউ এই দুটো ভেক্টর কি পাইলাম -2j + 2k। এই ভেক্টর এখন মান নির্ণয় করতে হবে, তাহলে পি ক্রস কিউ এর মান কত হবে বলো তো, পি ক্রস কিউ এর মান কত হবে আমরা কি জানি x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার z এর উপর স্কয়ার, x এর মান কত -2 এর উপর স্কয়ার করলে কত 4 এবং 4 এর উপর স্কয়ার করলে কত 4, 4 4 এ কত হবে 8, 8 এর উপর √8, তাই না। √8 কে ভাঙাও, √8 কে কিভাবে ভাঙাইতে পারো বলো তো, √8 কে আমরা এভাবে ভাঙাইতে পারি 2 × 4, 2 × 4 মানে কি দেখো তো √2, একে আমরা √4 লিখতে পারি, তাই না। √4 কে আবার কি লেখা যাবে √4 কে রুট করলে কি পাবো 2, তাহলে 2 × √2, তাহলে দেখো তো আমাদের ক্ষেত্রফল কি হইলো 2√2, তাহলে অ্যান্সার কোনটা হবে এ নাম্বার অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝছো। তো এই ধরনের ক্রস গুণনে যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবা, কেমন বাসায় প্র্যাকটিস করলে তুমি ফার্স্ট হবা। নাহলে দেখো এই ক্রস গুণন করতে তুমি ক্রস গুণন কি তুমি 30 সেকেন্ডের মধ্যে এটা করতে পারবা পরীক্ষায় বসে পারবা না, কিন্তু বাসায় তুমি যদি বেশি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার মধ্যে পারবা। এই ম্যাথগুলো দিয়ে থাকে সহজ কিন্তু আমাদের টাইম ওয়েস্ট করে, তো এই জন্য এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা যাতে তুমি ফার্স্ট পারো। আর পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিন্তু সবচেয়ে বড় বিষয়, টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় বিষয়। তুমি এই এমসিকিউটা তুমি যেইখানে পরীক্ষা দাও না কেন ওই পরীক্ষার প্রশ্ন যদি তোমাকে বাসায় দেওয়া হয় তাহলে তুমি 100টাই পারবা, কারণ অ্যাডমিশনে খুব বেশি কঠিন কোশ্চেন হয় না। কিন্তু তোমার ওই পরীক্ষার মধ্যে গিয়ে ওই সময়ের মধ্যে পারো না, ওই পরীক্ষার মধ্যে তোমার যে মেন্টাল প্রেশারটা কাজ করে ওই প্রেশারের জন্য পারো না, অনেকে নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারো না, এই জন্য পরীক্ষায় গিয়ে খারাপ করো। তো এই সমস্যা দূর করার জন্য কি করতে হবে তোমাদের রেগুলার এক্সাম দিতে হবে, রেগুলার বাসায় বসে তোমার ওই ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে দিয়ে তোমার এই ভীতি দূর করতে হবে, কেমন তাহলেই তোমরা পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবা। আর পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবে যে তোমার কোন টপিক্সে দুর্বলতা আছে, কোনটা তুমি ভালো করতে চাও। তো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হইতে চাও তারা কমেন্ট বক্স চেক করো। দেখো এবার আমরা একটা বৃষ্টির ম্যাথ দেখি। বৃষ্টির ম্যাথ কিন্তু খুবই সহজ। দেখো এই প্রশ্নটা অনেক বড় বড় প্রশ্ন দেখে অনেকে স্কিপ করবা, বড় প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখো বৃষ্টির ম্যাথ নির্ণয়ের একটাই সূত্র। বৃষ্টির ম্যাথ কিভাবে করবা, tan থিটা = উপরে লিখবা মানুষের বেগ, উপরে মানুষ সাইকেল যা থাকবে তার বেগ, কেমন, এবং নিচে কি হবে নিচে বৃষ্টির বেগ, নিচে কার বেগ বৃষ্টির বেগ। এইটা কিভাবে মনে রাখবা যে বৃষ্টি সর্বদা কি হয় বলতো, বৃষ্টি সর্বদা নিচের দিকে পড়ে না, এই জন্য বৃষ্টির বেগ নিচে থাকবে, মানুষের বেগ বা সাইকেলের বেগ আমাদের কি থাকবে উপরে থাকবে। তো এই কোশ্চেনে কি বলতেছে বলতো যে আমাদের মধ্যবর্তী কোণ কত 45 ডিগ্রি, তার মানে থিটার মান কত 45, এবং আমাদের এখানে কার বেগ বের করতে হবে সাইকেল আরোহীর বেগ বের করতে হবে, কেমন, এবং বৃষ্টির বেগ দেওয়া আছে কত 10 মিটার/সেকেন্ড, বসাই দাও। তাহলে tan 45 এর মান কত বলতো, tan 45 এর মান কত 1, তাহলে v = v/10, খুব সহজেই v এর মান কত 10 মিটার/সেকেন্ড। তাহলে সাইকেল আরোহীর বেগ কত ছিল বলতো ভাইয়া 10 মিটার/সেকেন্ড। চলো এবার আমরা ভেক্টরের কোণ নির্ণয় সংক্রান্ত একটা থিওরি লিখে থাকি। তাহলে আমরা কি জানি a.b = কি হয় বলতো ab cos θ, a.b = কি ab cos θ। এই সূত্র থেকে আমরা খুব সহজেই যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। এই একটা ভেক্টর দেওয়া থাকে, বি আর একটা ভেক্টর দেওয়া থাকে, তো এদের মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, দেখো এই প্রবলেমটা দেখো এখানে কি বলতেছে y অক্ষের সাথে এই r ভেক্টর কত কোণ উৎপন্ন করতেছে, কি y অক্ষের সাথে এই r ভেক্টর আমাদের কত কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, তাহলে আমরা কোনটা দ্বারা করব এই a.b = ab cos θ। y অক্ষ মানে কি বলতো, y অক্ষ মানে কি ধরে নিলাম y অক্ষ মানে কি আমরা জানি যে একক ভেক্টর, তাই না, y অক্ষ মানে কি যে একক ভেক্টর। তো আমাকে বলতেছে y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তো y অক্ষকে আমরা a ভেক্টর ধরে নিলাম যেটা কি যে, কারণ y সমান আমরা জানি যে এটা যদি r ভেক্টর হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বলতো a.r সমান কি ar
cos থিটা, তাই না? আমাদের কার মান বের করতে হবে? থিটার মান, মানে মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে cos থিটা সমান কি হবে? cos থিটা ইকুয়াল টু হবে a ডট r ডিভাইডেড বাই a এবং r, তাই না? a ডট r, তার মানে a ভেক্টরের সাথে r ভেক্টর কি করতে হবে? ডট গুণন করতে হবে। দেখো তো এখানে কি আছে? 4i মাইনাস 4k, 4i মাইনাস 4k এর সাথে তুমি যে যদি ডট গুণ করো তাহলে কি হবে? 0 হবে। তাহলে উপরে 0, নিচে কিছু করার প্রয়োজন আছে? নাই, উপরে 0 বাই নিচে 0, তার মানে কত আসবে? 0। আমাদের এখানে কি আছে? থিটা, cos কতর মান 0 বলো তো? cos 90 এর মান 0, তার মানে থিটা ইকুয়াল টু কত হবে? 90। যে কি হইলো? যে y অক্ষ আমাদের এই r ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? 90 ডিগ্রি কোণ। এটা কিভাবে মনে রাখতে পারো? কোনো অক্ষের সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয়ের শর্টকাট হচ্ছে cos থিটা ইকুয়াল টু, আমরা তোমাকে যে অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলবে সেইটার মান ডিভাইডেড বাই পুরা ভেক্টরের মান। আমাকে যদি বলে y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে উপরে হবে ay এবং নিচে হবে পুরা a ভেক্টরের মান। তাহলে আমরা যে কোনো অক্ষের সাথে কোনো ভেক্টরের কোণ নির্ণয় করতে পারবো। তো এই শর্টকাট দ্বারা এবার এটা করি, দেখো তো কিভাবে করবা। y অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে বলতেছে, তাই না? তার মানে উপরে কার মান হবে? ay। দেখো তো এখানে y এর মান আছে? এখানে আমাদের কি y এর মান আছে? নাই, তার মানে y এর মান কত? 0। আর নিচে কি হবে? আমাদের পুরা ভেক্টরের মান। এই পুরা ভেক্টরের মান কত দেখো তো? 16 যোগ 16, এটা করার প্রয়োজন আছে। উপরে 0, নিচে কিছু আর করার প্রয়োজন নাই, তাহলে কত আসবে? 0। cos থিটা, cos থিটা ইকুয়াল টু কত? 0। cos কতর মান? 0। 90 এর মান 0। এইভাবে আমরা করতে পারবো। যদি বলা হয়তো এখানে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে কি করতা? কি লিখতা বলো তো? cos থিটা ইকুয়াল টু কি লিখতে? উপরে ax, cos থিটা ইকুয়াল টু কি লিখতা? ax, তাই না? cos থিটা ইকুয়াল টু কি লিখতা? ax। ax মানে কি? এই ভেক্টরের ax এর মান কত? ax মানে কোনটা বলো তো? i এর সাথে যেটা থাকে সেটা না? তাহলে এই ভেক্টর ax এর মান কত? 4। আর নিচে কি করতা? এই ভেক্টরের পুরা মান লিখতা। এই ভেক্টরের পুরা মান কত? 16 যোগ 16, তাহলে কত হবে বলো তো? 4/√32। এইটা ক্যালকুলেশন করবা, করে যেইটা আসবে সেটা হবে আমাদের থিটার মান। বুঝছো কি? তাহলে কোন অক্ষের সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করবে এটা নির্ণয়ের আমাদের শর্টকাটটা কি? যে হচ্ছে তোমাকে যদি বলে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে উপরে থাকবে ax, নিচে পুরা ভেক্টরের মান। তোমাকে যদি বলে z অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে উপরে হবে az এবং নিচে হবে ওই পুরা ভেক্টরের মান। আশা করি বুঝছো। অথবা তোমরা এই যে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, এই প্রসেসে যে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা। দেখো তো এই প্রশ্নে আমাদের কি বলতেছে, যে i মাইনাস j এবং i প্লাস j এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। পারবা না? খুবই সহজ। দেখো তুমি এই যে a সমান একটা ভেক্টর ধরে নাও i মাইনাস j এবং b সমান আরেকটা ভেক্টর ধরে নাও i প্লাস j। এদের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করবা? a ডট b ইকুয়াল টু আমরা কি জানি? ab cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হয়? উপরে দুটো ভেক্টরের ডট গুণন, তার মানে দুটো ভেক্টরের উপরে ডট গুণন করো, কত হবে? i এর সাথে i গুণ করো, কত? 1, মাইনাস j এর সাথে প্লাস j গুণ করো, কত হবে? -1। আর নিচে কি হবে? আমাদের a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান। a ভেক্টরের মান কত দেখো তো? √2। b ভেক্টরের মান কত? √2। তাহলে আমাদের উপরে কি হচ্ছে? যে আমাদের উপরে 0/√2, তার মানে এখানে থিটার মান কত হবে? এখানেও থিটার মান আমাদের হবে 90। তার মানে এই দুটো ভেক্টর পরস্পরের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো পরের ম্যাথে কি দেওয়া আছে? a ইকুয়াল টু যদি -b হয়, তাহলে বলতেছে a ক্রস b এর মান কত? এইটা দেখি তুমি কি বুঝতেছো বলো তো? আমরা দেখছি না এটা মানে কি নির্দেশ করে? a ভেক্টর এবং b ভেক্টরের মান সমান, কিন্তু দিক কি? বিপরীত। তার মানে এটা মানে বোঝাচ্ছে a ভেক্টর এবং b ভেক্টরের মান সমান, কিন্তু দুইটা ভেক্টর এরকম কি করবে? দুইটা বিপরীত দিকে কাজ করবে। দুটো ভেক্টরের মান সমান এবং দুটো ভেক্টর যদি এরকম দুটো বিপরীত দিকে কাজ করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 180 ডিগ্রি কোণ। তার মানে এইটা নির্দেশ করতেছে a ইকুয়াল টু -b না, মানে নির্দেশ করতেছে a ভেক্টর, তার মানে a ইকুয়াল টু -b। এইটা নির্দেশ করতেছে যে a এবং b দুটো ভেক্টরের মান সমান, কিন্তু এদের দিক ভিন্ন, অর্থাৎ a এবং b পরস্পর এরকম 180 ডিগ্রি কোণে কাজ করবে। তো তোমাকে a ক্রস b নির্ণয় করতে বলতেছে। a ক্রস b সমান কি জানো তুমি? a ক্রস b ইকুয়াল টু কত? ab sin থিটা, তাই না? a ক্রস b ইকুয়াল টু কত? ab sin থিটা। sin 180 এর মান কত বলো তো? থিটার মান বসাই দিবা, কত? 180। কারণ আমরা কি জানি? a এবং b এর মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে sin 180 এর মান কত হয়? 0 হয়। তাহলে a ক্রস b এর মান কত হবে? 0। আশা করি বুঝছো। আচ্ছা ভাই, এবার একটা বিষয় চিন্তা করো তো। মনে করে এখানে একটা কি আছে? ইট আছে, কেমন? এই ইটকে তুমি এই দিকে 10 নিউটন বলে টানতেছো এবং তোমার বন্ধু ঠিক বিপরীত দিকে মনে করো যে 10 নিউটন বলে টানতেছো। তাহলে এই ইটটা কি কোনো দিকে যাবে বলো তো? এই ইটটা কি কোনো দিকে যাবে? ইটটা কিন্তু কোনো দিকে যাবে না। কিসের জন্য? কারণ তোমরা দুই দিকে সমান বলে টানতেছো। তার মানে কি? লব্ধি কি হবে? শূন্য হবে। লব্ধি কি হবে? শূন্য হবে। এবং তোমরা যদি কাজটা এরকম করো, যে এরকম একটা ইটকে তুমিও এইদিকে 10 নিউটন বলে টানতেছো এবং তোমার বন্ধুও কি করছে? ঠিক সেম দিকে এইদিকে দুইজনে 10 নিউটন বলে টানতেছো।
তাহলে এবার কি হবে বলতো, লব্ধিটা কি করবে, এই দিকে কাজ করবে না এবং লব্ধি এখানে কি হবে, সর্বোচ্চ হবে। কি হবে লব্ধি, সর্বোচ্চ হবে। এর চেয়ে কি বেশি লব্ধি হওয়া সম্ভব বলতো, এর চেয়ে অন্য কোনোভাবে তুমি যদি টানো তাহলে কি লব্ধি এর চেয়ে বেশি হওয়া সম্ভব? মানে এই বস্তুটা দুজন একদিকে টানলে যে পরিমাণে যে স্পিডে যাবে, তুমি অন্য কোনোভাবে টেনে কি এত স্পিডে নিয়ে যাইতে পারবা? পারবা না। তার মানে কি হইলো, যে এইরকম আমাদের দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে, দুটো ভেক্টর একই দিকে কাজ করলে তাদের লব্ধির মান কি হয়, সর্বোচ্চ হয়। দুটো ভেক্টর একই দিকে কাজ করলে তাদের লব্ধির মান কি হয়, সর্বোচ্চ হয়। তো সর্বোচ্চ লব্ধির মান, তার মানে কি দুটো ভেক্টর একই দিকে কাজ করলে এদের মধ্যবর্তী কোণ কত, 0। এই ভেক্টর একটা এ, এটা একটা কি বি ভেক্টর, দুটো ভেক্টর কি করতেছে, সেম দিকে কাজ করতেছে না, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, থিটা এর মান 0। আমরা কি জানি লব্ধি নির্ণয় সূত্র কি, r = √a² b² + 2ab cos θ, তাই না? তাহলে ওই cos θ এর মান কি বসাই দেবা, 0 বসাই দিবা। দিলে ওইখান থেকে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র r = হয় p + q। কি হয়, r = কি হয়, p + q। এই r কে আমরা বলি r max, মানে সর্বোচ্চ লব্ধি। তার মানে কোনো ভেক্টরের সর্বোচ্চ লব্ধি হয় ওই দুটো ভেক্টরের জাস্ট যোগ। আমরা যদি দুটো ভেক্টর যোগ করি তাহলে দুটো ভেক্টরের সর্বোচ্চ লব্ধি পাই, এবং দুটো ভেক্টর এরকম যদি বিপরীত দিকে কাজ করে তাহলে এই লব্ধিটা আমাদের কি হয়, সর্বনিম্ন। বিপরীত দিকে কাজ করা মানে কি, এদের মধ্যবর্তী কোণ কত, 180। তাহলে আমাদের আর মিনিমাম নির্ণয়ের সূত্র হচ্ছে p - q। তার মানে দুটো ভেক্টরের সর্বোচ্চ লব্ধি নির্ণয় করতে চাইলে সোজা ওই দুটো ভেক্টরকে যোগ করে দিবা, অথবা দুটো ভেক্টরের সর্বনিম্ন মান নির্ণয় করতে চাইলে ওই দুটো ভেক্টরকে কি করবা, বিয়োগ করে দিবা। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবা। বলতো কোনো ভেক্টরের লব্ধি সর্বোচ্চের চেয়ে বেশি কিছু হইতে পারে? হ্যাঁ, সর্বোচ্চের চেয়ে বেশি কিছু হইতে পারে, পারে না। এবং সর্বনিম্নের চেয়েও কম কিছু হইতে পারে, পারে না। এখান থেকে একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে দুটো ভেক্টরের লব্ধির মান তাদের যোগফলের চেয়ে বেশি হইতে পারে না, এবং কোনো ভেক্টরের লব্ধির মান তাদের বিয়োগফলের চেয়ে কম হইতে পারে না। এখন তোমাকে যদি একটা কোশ্চিন আসে, দেখো যে একটা ভেক্টর দেওয়া আছে p 10 নিউটন এবং q দেওয়া আছে 5 নিউটন। কোশ্চিনে আসছে যে এই দুই ভেক্টরের লব্ধির মান নিচের কোনটি হইতে পারে না, নিচের কোনটি হইতে পারে না। তাহলে অপশন তোমাকে এরকম দেওয়া আছে যে 15 দেওয়া আছে। তো আমরা কি জানি বলতো, লব্ধির মান কি হইতে পারে, কোনো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত, এদের যোগফলের সমান, এবং সর্বনিম্ন মান এদের বিয়োগফলের সমান। তো কোনো ভেক্টরের লব্ধি এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ এর মধ্যে থাকতে হবে, সর্বোচ্চের চেয়ে বেশি হইতে পারবে না, সর্বনিম্নের চেয়ে কমও হইতে পারবে না। তার মানে একটা ভেক্টরের মান যদি 10 হয় এবং আরেকটা যদি 5 হয়, তাহলে এদের সর্বোচ্চ লব্ধি হইতে পারবে কত, 10 আর 5 যদি যোগ করো তাহলে কত, 15। তার মানে এই ভেক্টর দুটার লব্ধি সর্বোচ্চ 15 হইতে পারবে, 15 এর চেয়ে বেশি এদের লব্ধি কখনোই হইতে পারবে না। এবং এদের সর্বনিম্ন লব্ধি কত হইতে পারবে, 10 - 5, তার মানে 5। তাহলে কি হইলো, এই দুটো ভেক্টরের সর্বোচ্চ লব্ধি হইতে পারবে 15 এবং সর্বনিম্ন কত হইতে পারবে, 5। এর বাহিরে অন্য কিছু হইতে পারবে না। তার মানে আমাদের এই দুটো ভেক্টরের লব্ধি 5 থেকে 15 এর মধ্যে থাকতে হবে। 5-এর ছোট হইতে পারবে না, আবার 15 বড় হইতে পারবে না। তাহলে আমাদের অপশনে দেওয়া ছিল কি কি দেওয়া আছে, আমরা চেক করব যে এই দুটো ভেক্টরের লব্ধি কোনটা হইতে পারবে না, কোনটা হইতে পারবে না, যেটা আমার 5-এর ছোট এবং যেটা কি 15-এর চেয়ে বড়, সেটা হইতে পারবে না। তো দেখো তো 5-এর ছোট কোনটা, এই যে ডি, তার মানে এটা এই দুটো ভেক্টরের লব্ধি হইতে পারবে না। এবং একই সাথে আরেকটা কোনটা হইতে পারবে না, যেটা এদের লব্ধির চেয়ে বড় কোনো মান যদি থাকে সেটা তাদের লব্ধি হইতে পারবে না। তাহলে দেখো তো সর্বোচ্চ লব্ধি কত, 10 + 5, তাহলে কত, 15। তার মানে 15-এর চেয়ে কোনো যদি ভ্যালু থাকে বড়, সেই ভ্যালুটা কি হইতে পারবে না, এই দুটো ভেক্টরের লব্ধি হইতে পারবে না। দেখো তো 15-এর চেয়ে বড় আছে, আছে, হ্যাঁ। তার মানে এই যে 20 এবং 4 নিউটন, এইটা আমাদের এই দুটো ভেক্টরের লব্ধি হইতে পারবে না। বুঝছো যে কোনটা আমাদের কোনো ভেক্টরের লব্ধি হইতে পারবে, কোনটা আমাদের লব্ধি হইতে পারবে না। খুব সহজে মনে রাখবা যে দুইটা ভেক্টরের যোগফলের চেয়ে বড় মান লব্ধি হইতে পারবে না, এবং দুটো ভেক্টরের বিয়োগফলের চেয়ে ছোট মান লব্ধি হইতে পারবে না। বুঝছো না? এবার দেখো আরেকটা সিদ্ধান্ত আসো, যে তোমাকে যদি বলা হয় যে দুইটা সমান মানের ভেক্টর, কি দুইটা সমান মানের ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি এরকম সমান হয় পি এবং পি, এবং এদের লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয়, অর্থাৎ আর এর মানও যদি পি এর সমান হয়, তাহলে কি হবে, এই ভেক্টর দুই পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। কত কোণে ক্রিয়া করবে, অবশ্যই 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। মনে রাখবা যে কি, দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তাহলে ভেক্টর দুই পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এই এমসিকিউটা অসংখ্যবার আসে, এটা একটা অনুসিদ্ধান্ত। যে অনুসিদ্ধান্তটা কি, যে কোনো দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং লব্ধির মান যদি ওই যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তাহলে ভেক্টর দুই পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে?
দেখো তো পরের এমসিকিউ দেখো তো কি বলতেছে, যে দুটো সমমানের ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়া করে এবং এদের লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? আমরা একটু আগে দেখলাম না যে দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 120 হবে। আশা করি বুঝছো। এবার চলো পরের আরেকটা দিই, যে a মাইনাস বি এবং a প্লাস বি যদি সমান হয়, তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত? তার মানে তোমার a মাইনাস বি ভেক্টর এবং a প্লাস বি ভেক্টর এদের মান যদি সমান হয়, তাহলে বলতেছে a এবং b এর মধ্যবর্তী কোণ কত। তো এটা তোমরা চাইলে করতে পারো। কিভাবে করতে পারো দেখো, এটার মান কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এবং এটার মান কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই না? দেখো উভয় দিক থেকে a স্কোয়ার বি স্কোয়ার মোকাবিলা করো, a মাইনাস 2ab কে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে? 4ab cos থিটা ইকুয়াল টু কত? 0। তার মানে দেখো তো এখান থেকে cos থিটা, cos কতর মান 0? cos 90 এর মান 0। তার মানে থিটার মান যদি 90 হয়, তাহলে দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হয়। এটা ঠোঁটস্থ মুখস্থ করবা, এটা পরীক্ষায় আসে। যে দুটো ভেক্টরের যোগফলের মান যদি সমান হয়, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। এবং তোমার এইটাও প্রশ্ন আসে যে দুটো ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান কখন সমান হয়? দুটো ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান কখন সমান হবে বলো তো? চিন্তা করে দেখো তো, ভেক্টর ডট গুণফল এবং ক্রস গুণফল কখন সমান হবে? ডট গুণফল সমান কি লিখতে পারি? ab cos থিটা। ক্রস গুণফল সমান কি লিখতে পারি? ab sin থিটা, তাই না? দেখো ab উভয় দিক থেকে কাটা দাও, তিনি কসকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে আমরা কি পাবো? 1 ইকুয়াল টু সাইন বাই কস কত লিখতে পারবো? ট্যান থিটা। ট্যান কতর মান 1 বলো তো? 45 এর মান। তার মানে থিটার মান যদি আমাদের কত হয়? 45 ডিগ্রি। 45 মানে কত? 5/4। তাহলে এই দুটো খুব ভালো করে মনে রাখবা যে কি, দুটো ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হইলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 45, এবং যোগফল এবং বিয়োগফলের মান সমান হইলে ওই ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। তাহলে এই এমসিকিউ এর आंसर কত হবে? যে π/2। π/2 মানে কত? 90। এবার পরের এমসিকিউটা দেখো। দেখো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে। একটা মনে করে a ভেক্টর 5, b ভেক্টরের মান কত? 12, এবং এই c ভেক্টর এটার মান কত দেওয়া আছে? 13 নিউটন। এখন তোমাকে বলতেছে a এবং b এর মধ্যবর্তী কোণ কত। এইখানে একটা বিষয় চেক করো তো, যদি a b c ত্রিভুজের তিনটা বাহু হয়, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি? 5 এর উপর স্কোয়ার করো প্লাস 12 এর উপর স্কোয়ার করো, দেখো তো কত আসে? 169 না? 169। এইখান থেকে আবার দেখো তো, এই যে সি বাহু যেটা দেওয়া আছে তার মান কত? 13। 13 এর উপর স্কোয়ার করো তো কত আসে? 169। তার মানে এইখান থেকে আমরা লিখতে পারি যে 5 এর উপর স্কোয়ার প্লাস 12 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কত? 13 এর উপর স্কোয়ার। তার মানে এটা কি নির্দেশ করতেছে? এটা যদি ভূমি, এটা যদি লম্ব হয় এবং এটা যদি ভূমি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার। তাহলে এটা নির্দেশ করতেছে যে আমাদের এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো তো সমকোণী ত্রিভুজের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। বুঝছো না যে আমাদের যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে, অর্থাৎ কোনো ভেক্টরের তিনটা মান যদি এমন হয় যে সেই তিনটা মান দ্বারা আমরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারি, তাহলে আমাদের যে ছোট দুইটা মান থাকবে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এইরকম আর কি কি কম্বিনেশন হইতে পারে? মনে করো তোমাকে দেওয়া আছে 3, 4 এবং 5, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ কত হবে? 3 এবং 4 এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? 90 ডিগ্রি হবে। কিভাবে বুঝলাম? দেখো 3 এর উপর স্কয়ার করে কত? 9, 4 এর উপর স্কয়ার করে কত? 16, 16 9 কত? 25, 5 এর উপর স্কয়ার করলে তো আমরা 25 পাই। তার মানে কি হইলো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অধিভুজ স্কয়ার। এইরকম যদি আমরা কোনো সমকোণী ত্রিভুজের বাহুর কম্বিনেশন পাই, তাহলে বলতে পারবো যে এই ছোট দুটো বাহু আছে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। দেখো এরপরের ম্যাটটা দেখো, এ একটা ভেক্টর দিয়ে আছে, বি একটা ভেক্টর দিয়ে আছে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতেছে। তো এটা তো খুবই সহজ, এটা ক্যান করে দিতে হবে। কিন্তু অপশন দেখো তো ভাইয়া, অপশন দেখলেই মাথা ঘুরে যাবে যে কিভাবে হবে। দেখো a ডট বি ইকুয়াল টু আমরা কি জানি? এ বি cos থিটা, তাই না? এই সূত্র দ্বারা আমরা কি নির্ণয় করি? কোণ নির্ণয় করি। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে? a এবং b এর ডট গুণফল। তাহলে এর সাথে b ডট গুণ করলে কত হবে বলো তো? 2 আর 6 গুণ করো কত? এর সাথে i গুণ করো কত? 12, 2 এবং -3 কত? -6, -1 এবং +2 কত? -2। আর নিচে কার মান প্রয়োজন? a এর মান। এর মান কত হবে দেখো তো? a ভেক্টরের মান কত? 4 4 4 8, 4 এ 9, তাই না? +1। এবং b ভেক্টরের মান কত দেখো তো? 36 যোগ 9 যোগ 4, তাই না? এখান থেকে একটু যোগ বিয়োগ করো তো ভাইয়ারা। তাহলে কত হবে দেখো তো? 12 - 6 কত? 6। 6 থেকে 2 বাদ দাও কত হবে? 4। তার মানে উপরে পাইলাম 4 এবং নিচে কত পাচ্ছে দেখো তো? এখানে কত? 9, 9 এর উপর রুট করলে কত? 3। রুট দেখো এখানে কত হচ্ছে? 36 9 কত? 45, 45 4 কত? 49, 49 কে রুট করলে 7। তার মানে আমরা পাইলাম
4/21, এটা কার মান? cos থিটার মান। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স 4/21। তো cos ইনভার্স 4/21 এর মান কত তুমি কি জানো? জানো না। cos ইনভার্স 3/4 এর মান কত তুমি জানো কি? cos 0 এর মান জানো 1, cos 30 এর মান জানো যে √3/2, cos 45 এর মান জানো 1/√2, কিন্তু এগুলোর মান তো জানো না। তাহলে এইভাবে কিভাবে করবা? দেখো তো, এটা করার উপায় হচ্ছে আমরা এখানে একটু ট্রিক্স কাজে লাগবো। কিভাবে করব? দেখো 21কে 4 দ্বারা ভাগ দাও। 21কে যদি 4 দ্বারা ভাগ দাও কি হবে? 21কে 4 দ্বারা ভাগ দিতে পারবো? পারবো না। এই জন্য কি করবে? একটা দশমিক নিব। নেয়ার পরে কি হবে? 4-এর পরে একটা শূন্য নিব। তাহলে কি হবে? 40। 4কে আমরা 21 দ্বারা ভাগ দিচ্ছি। 4কে 21 দ্বারা ভাগ দেওয়া যাবে? যাবে না। এই জন্য কি করবে? একটা দশমিক নিব, তাই না? দশমিক নেওয়ার পরে কি করতেছি? এখানে একটা শূন্য নিতে পারবো। তাহলে কি হবে? 40, তাই না? তাহলে 21কে 40 দ্বারা তুমি যদি ভাগ দাও তাহলে মোটামুটি কি পাচ্ছি? 0.2 এর মতো, তাই না? এখানে আমরা কি পাচ্ছি? 0.2 ধরে নিলাম। তাহলে 21কে 40 দ্বারা ভাগ দিলাম, আমরা কত পাই? 0.2। তো এখানে আমরা তাহলে কি হলো? cos ইনভার্স, তাহলে এখানে কি হলো দেখো তো, cos ইনভার্স 0.2। cos ইনভার্স 0.2 এর মান কত আমরা গেস করে কিন্তু বলতে পারবো। কিভাবে চিন্তা করবা যে cos, দেখো cos 0 এর মান কত বলো তো? cos 0 এর মান কত? cos 0 এর মান আমাদের কত? 1। cos 0 এর মান কত? 1। cos যখন 30 এর মান কত বলো তো? 30 এর মান √3/2। তো √3/2 মানে কত তোমার জানতে হবে। √3/2 মানে 0.86, কেমন? এবং cos 45 এর মান কত বলো তো? cos 45 এর মান তোমরা জানো 1/√2। 1/√2 মানে কত? 0.70। এবং cos 60 এর মান কত দেখো তো? cos 60 এর মান কত? cos 60 মানে কত? 1/2 না? 1/2 মানে কত? 0.5। দেখো এইখানে একটা বিষয় অবজার্ভ করো তো, cos এর মান ডিগ্রি যত বাড়তেছে এর মান তত কমতেছে না? cos 0 তে ছিল 1, 30-এ গিয়ে কি হয়েছে দেখো তো? 1 এর চেয়ে কমছে। 45-এ গিয়ে কি হয়েছে? 0.8 এর চেয়ে আরো কমছে, 0.7। 60-এ গিয়ে কি হয়েছে? আরো কমছে। এবং 90-এ গিয়ে কি হয় বলো তো? cos 90 এর মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে cos এর ক্ষেত্রে কোণের মান যত বাড়াবো তত আমাদের কি হবে? এর ভ্যালু তত কমে আসবে। cos 0 এর মান এই জন্য হয় 1 এবং 90 এর মান হয় 0। তার মানে 0 থেকে যত সামনের দিকে যাইতে থাকবে আমাদের মান তত কমতে থাকবে। দেখো cos ইনভার্স 0.2 এর মান কত হয় এবার আমরা বের করার চেষ্টা করব। কিভাবে দেখো তো? cos 0 মান 1, 30 এর মান কত? 0.86। আমরা খুঁজবো 0.2 কোথায় পাচ্ছি, এটা আমরা খোঁজার চেষ্টা করব। তারপরে দেখো 0.70, তারপরে কত? 0.50, তারপরে কত? 90 এর মান কত? 0 না? তার মানে কি বলতো? এই যে 0.2 এর মানটা কোথা থেকে আসে? 60 থেকে 90 এর মধ্যে না? দেখো তো, একটু চিন্তা করো তো, cos 60 এর মান কত? 0.5। আর 90 এর মান কত? আমাদের 0। তাহলে আমরা 0.2 কার মধ্যে পাবো? 60 এর চেয়ে বড় হইতে হবে। 0.2 আমরা কখন পাবো? যখন 60 এর চেয়ে কোণ আমাদের বড় হবে এবং 90 এর চেয়ে ছোট হবে, তখন আমরা কি পাবো? যে আমাদের cos ইনভার্স 0.2 এর মান পাবো। দেখো আরেকবার দেখো 0.2 কার মধ্যে অবস্থান করতেছে? তোমার 45 এবং 60 এর মধ্যে কি 0.2 অবস্থান করতেছে? না। 45 এবং 60 এর মধ্যে কে অবস্থান করতেছে? 0.7 থেকে 0.5 অবস্থান করতেছে। 60 এবং 90 এর মধ্যে দেখো 0.5 থেকে 0 অবস্থান করতেছে। তার মানে কি 60 এর চেয়ে আমরা যত কোণ বাড়াবো এই 0.5 থেকে মান তত কমতে থাকবে। মনে করো 0.4 হবে, কোণ আরো কমাইলে 0.2 হবে, আরো কমাইলে 0.1 হবে। এবং একদম যদি কোণের পরিমাণ 90 করি তখন যায় কি হবে? 0 হবে। তাহলে বুঝছো কি আমাদের অ্যান্সার কত হইতে পারে? অবশ্যই অ্যান্সার আমাদের কত হবে? 60 এর চেয়ে বড়। তাহলে দেখো তো এ নাম্বার অপশানে কত আছে? 59 ডিগ্রি। এটা কি হইতে পারবে? পারবে না। তার মানে এ নাম্বার অপশান বাদ। এবার দেখো তো বি নাম্বারে কি আছে? 69 ডিগ্রি। আমরা কি জানলাম? যে 60 এর চেয়ে বড় হবে। তো 60 এর চেয়ে বড় 69 হইতে পারে, আমরা এখনো শিওর না, বাকি অপশান দেখতে হবে। দেখো সি নাম্বারে কি দেওয়া আছে? 79। এটাও তো 60 এর চেয়ে বড়। তার মানে বি এবং সি আমাদের হইতে পারে, কিন্তু কোনটা হবে সেটা আমরা এখনো জানি না। বি এবং সি এর মধ্যে কোনটা হবে সেটা এখনো জানি না। এরপরে ডি নাম্বার কি আছে বলতো? 89 ডিগ্রি না? তো cos 90 এর মান যদি 0 হয় তাহলে 89 এর মান কত হবে বলতো? 0 খুব কাছাকাছি না? তো 0 কাছাকাছি কত হইতে পারে? 89 এর মান মনে করো 0.001 এরকম হইতে পারে। তার মানে কি 89 আমাদের হবে? হবে না। 89 ডিগ্রি তার মানে আমাদের বাদ গেল। তাহলে এই নাম্বারে দেখা তো 99 ডিগ্রি, এটা কেন হইতে পারে? এটা তার হইতেই পারবে না। cos 90 এর মানই তো ছিল, 99 এর কাছে গেলে আরো কমতে থাকবে, তার মানে 99 হইতে পারে না। তার মানে এই নাম্বারও বাদ। তাহলে আমাদের বেঁচে থাকলো কে? বি এবং সি। তো বি এবং সি এর মধ্যে চিন্তা করো তো কে হইতে পারে? বি এবং সি এর মধ্যে একটু চিন্তা করো কে হইতে পারে? আমাদের মান হইতে হবে কত? 0.2। 60 এর মান কত দেখো তো? 0.5, তাই না? এবং 90 এর মান কত? 0। তার মানে 60 থেকে আমরা যত বাড়াবো তত কোণের মান কি হইতে থাকবে? কমতে থাকবে, তাই না?
তুমি কোণের পরিমাণ যত বাড়াবা তত আমাদের মান কি হইতে থাকবে, কমতে থাকবে না। 60-এর চেয়ে যদি তুমি মাত্র 9 ডিগ্রি কোণ বাড়াও, 60-এর চেয়ে মাত্র যদি তুমি 9 ডিগ্রি কোণ বাড়াও, তাহলে 0.5 থেকে এটা কি একদম লাভ দিয়ে 0.2 হইতে পারবে বলো তো? 0.2 কিন্তু হইতে পারবে না। তার মানে আমরা বুঝতেছি যে এই কোণটাকে আমাদের আরো একটু বাড়াইতে হবে। 0.5 থেকে 0.2 হওয়ার জন্য আমাদের কি হচ্ছে দেখো তো, মানটাকে অর্ধেক হতে হচ্ছে, তাই না? তার মানে কি কোণটাকে আমার ঠিক 60 থেকে 90 এর মাঝামাঝি যাইতে হবে। কোণটাকে কোথায় যাইতে হবে? 60 থেকে 90 এর মাঝামাঝি একটা 60-এর পর যদি মোটামুটি মনে করো তুমি 75 পার হও, 75 ডিগ্রি পার হও, তাহলে বাবা 0.2। 75 হচ্ছে যত কোণ বাড়াইতে থাকবে আস্তে আস্তে এটা কি করবে? জিরোর কাছে যাবে। বুঝছো না? তাহলে দেখো তো আমাদের এই 0.2 পাওয়ার জন্য 60 এবং 90 এর মাঝখানে কোণ যাইতে হচ্ছে। কিসের জন্য? কারণ 0.5 থেকে 0.2 তার মানে কি 0.5 এর অর্ধেক। এই জন্য আমাদের 60 এবং 90 এর মাঝখানে একটা কোণ হবে। তো 60 এবং 90 এর মাঝখানে কোণ 70 হইতে পারে? 69 অবশ্যই হইতে পারে না, কারণ 60-এর চেয়ে মাত্র 9 বাড়াইছি, এটা হইতে পারে না। কিন্তু দেখো তো 79, 60 এবং 90 এর মোটামুটি মাঝখানে না, এই জন্য আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। তো এটা আমাদের কি, এটা আমাদের অ্যাজাম্পশন মেথড। কেমন? এগুলো তোমাকে এরকম কল্পনা করে তোমাকে একটু বুঝে বুঝে এগুলো করতে হবে যে আমাদের কোনটা ভ্যালু হইতে পারে। যেমন এটা আমি কিভাবে করলাম, প্রথমেই দেখলাম যে কস 0.2, আমাদের কস 60-এর মানই কত? 0.5 এবং 90 এর মান 0, তার মানে 60 থেকে 90 এর মধ্যে আমার 0.2 আছে, তাই না? এই জন্য আমরা প্রথম দুটো অপশনকে বাদ দিতে পারলাম যে 59 ডিগ্রি আমাদের কোনোভাবে হইতে পারবে না, কারণ আমাদের 60 থেকে 90 এর মধ্যে হইতে হবে। তো এইখান থেকে এই একটা সিদ্ধান্ত থেকে আমরা দুইটা ভ্যালুকে বাদ দিতে পারলাম, আর মাত্র থাকে আমাদের দুইটা ভ্যালু। দুইটা হচ্ছে কত? 69 এবং 79। এই দুইটার মধ্যে এখন কোনটা হবে এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা কিভাবে সিদ্ধান্ত নিবা? তো এইভাবে একটু কল্পনা করবা যে এখানে কি হচ্ছে, 0.5 থেকে আমি 0.2 এর কাছে যাচ্ছি, তার মানে কোণের পরিমাণ মোটামুটি আমি অর্ধেক কমাচ্ছি। তো তাহলে আমাদের এইখানে এই কোণটাকেও কি করতে হবে? অর্ধেক বাড়াইতে হবে, তাই না? অর্ধেক বাড়ালে তো অর্ধেক কমবে, কারণ আমরা কজের ক্ষেত্রে কি জানি, কজ যত কোণের পরিমাণ যত বাড়াবা ভ্যালু তত কমতে থাকবে। এই জন্য আমরা 60-এর সাথে মোটামুটি অর্ধেক বাড়াচ্ছি, মানে 75 বা 77। এই জন্য আমাদের এই কোণটার মান হবে 0.2। তাহলে অ্যান্সার হবে কত? 79 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝছো বিষয়টা। চলো এবার আমরা আরেকটা বিষয় দেখি, কার্ল এবং ডাইভারজেন্স। দেখো কার্ল, তো মনে রাখবা যে কার্ল কতে কি ক্রস গুণফল। কার্ল মানে মনে রাখবা যে কি ক্রস গুণফল, কার্ল মানে ক্রস গুণফল। ডাইভারজেন্স রতে কি ডট গুণফল, তার মানে মনে রাখবা ডাইভারজেন্স হচ্ছে কি আমাদের ডট গুণফল। কার সাথে ডট গুণফল, কার সাথে ক্রস গুণফল? তোমার যেই ভেক্টরে কার্ল নির্ণয় করতে বলবে সেই ভেক্টরকে তোমার ন্যাবলা অপারেটরের সাথে গুণ করতে হবে। ন্যাবলা অপারেটর কোনটা? এই যে ন্যাবলা বা ভেক্টর অপারেটর, এটার সাথে তোমার যদি এ ভেক্টরের কার্ল বের করতে বলে তাহলে এ ভেক্টরকে এরকম গুণ করতে হবে, এবং এ ভেক্টরে তোমার যদি ডাইভারজেন্স বের করতে বলে তাহলে এই ন্যাবলা অপারেটরের সাথে তোমার এ ভেক্টরের ডট গুণফল করতে হবে, করে যেটা পাবা সেইটা। তখন এই ন্যাবলা অপারেটরের মান কত? ন্যাবলা অপারেটরের মান হচ্ছে ডি বাই ডিএক্সআই প্লাস ডি বাই ডিওয়াই জে প্লাস ডি বাই ডিজেড কে। এটা আমাদের কার মান? এটা আমাদের ন্যাবলা অপারেটরের মান। তার মানে আমরা বুঝলাম ন্যাবলা অপারেটরের সাথে কোনো কিছুর ক্রস গুণফল করলে আমরা কার্ল পাই, এবং ন্যাবলা অপারেটরের সাথে কোনো কিছুর ডট গুণফল করলে আমরা কি পাই? আমরা ডাইভারজেন্স পাই। আর মনে রাখবা ডাইভারজেন্স আমাদের কি রাশি? একটা স্কেলার রাশি। কারণ আমরা কি জানি, ডট গুণফলের ফলে কি পাই? আমরা স্কেলার রাশি পাই। দুটো ভেক্টর রাশি ডট গুণে আমরা যেটা পাই সেটা কি? স্কেলার রাশি। তার মানে ডাইভারজেন্স আমাদের স্কেলার রাশি, এবং কার্ল কি আমাদের একটা ভেক্টর রাশি। এবার তোমাকে যদি বলা হয় গ্রেডিয়েন্ট নির্ণয় করো, কি গ্রেডিয়েন্ট? তো গ্রেডিয়েন্ট কি দেখো, তোমরা ন্যাবলা অপারেটরের সাথে যে কোনো স্কেলার ক্ষেত্রে গুণকে বলবো আমরা কি? গ্রেডিয়েন্ট। এটা আমাদের কি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ন্যাবলা অপারেটরের সাথে যে কোনো ভেক্টরের কি আমাদের সাধারণ গুণই আমাদের কি? গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ন্যাবলা অপারেটরের সাথে কোনো স্কেলার ক্ষেত্রে গুণকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট একটা কি? ভেক্টর রাশি। পরীক্ষায় আসে যে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করি? মনে রাখবা গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি। ঠিক আছে, কার মাধ্যমে? গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি। এবং আমাদের কি? আমাদের ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করি কার মাধ্যমে? আমাদের এই ডাইভারজেন্স নির্ণয় করার মাধ্যমে। ডাইভারজেন্স করলে কোনো ভেক্টর রাশি আমাদের স্কেলার রাশিতে রূপান্তর হয়, এবং কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করলে সেটা কি হয়? আমাদের ভেক্টর রাশিতে রূপান্তর হয়। এই বিষয়টা একটু মনে রাখবা, এগুলো খুবই ইজি। আরেকটা বিষয় কি মনে রাখবা, যে কোনো ভেক্টরের কার্লের মান যদি কি হয়? শূন্য হয়। কার্ল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় কি হয়? অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টর দ্বয় অঘূর্ণনশীল ও কি হয়? সংরক্ষণশীল। পরীক্ষা এসে থাকে তোমাদের, কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টর দ্বয় অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হয়, এবং কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর দ্বয় কি হয়? সলিনয়েডিয়াল। কি হয়? সলিনয়েডিয়াল। তাহলে দেখো তো পরের এমসিকিউটা দেখো তো কি বলতেছে, কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টর দ্বয় কি হবে?
অবশ্যই অঘর্ণনশীল এবং সংরক্ষণশীল। আরেকটা বিষয় মনে রাখবা যে গ্রেডিয়েন্টের মান যদি এরকম আমাদের পজিটিভ আসে এবং 0 আসে অথবা নেগেটিভ আসে, তাহলে আমাদের কি হয় দেখো, এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো। গ্রেডিয়েন্টের মান যখন আমাদের এরকম কি আসে, পজিটিভ আসে, গ্রেডিয়েন্টের মান যদি পজিটিভ হয় তখন আমাদের কি হয়, ওই ক্ষেত্র থেকে আমাদের এরকম অসংখ্য রেখা এরকম বাহিরে বের হয়ে যায়। কি হয়, ক্ষেত্র থেকে আমাদের অসংখ্য রেখা এরকম বাহিরে বের হয়ে যায়। এই বিষয়টা কল্পনা করো, এখানে কি হচ্ছে যে এখান থেকে রেখা কি হচ্ছে, বাইরে বের হচ্ছে না, বাইরে বের হচ্ছে মানে কি, মনে করো 4-5 থেকে এরকম একটা ক্ষেত্রকে তুমি টানতেছো, তো 4-5 থেকে একটা ক্ষেত্রকে টানলে ক্ষেত্রের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে, তাই না? এর আয়তন যদি বৃদ্ধি পায়, ক্ষেত্রের আয়তন বৃদ্ধি পাইলে ঘনত্ব কি হয়, হ্রাস পায়। তার মানে আমাদের যদি গ্রেডিয়েন্টের মান পজিটিভ হয় তাহলে আয়তন কি পায়, বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়। মনে রাখবা, ঘনত্ব কি হবে, হ্রাস পাবে এবং আয়তন বৃদ্ধি পাবে, তাই না? আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। খুবই সহজ। দেখো কি হইলো তাহলে, গ্রেডিয়েন্টের মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের কি হবে, আয়তন বৃদ্ধি পাবে এবং আমাদের কি হবে, ঘনত্ব হ্রাস পাবে। এবং যদি গ্রেডিয়েন্টের মান নেগেটিভ হয়, গ্রেডিয়েন্টের মান যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এরকম অসংখ্য বলরেখা এরকম ভিতরের দিকে প্রবেশ করে। কি করে, ভিতরের দিকে প্রবেশ করে। ভিতরের দিকে প্রবেশ করতেছে মানে কি বলতো, এরকম ভিতরের দিকে চাপ দিচ্ছে। ভিতরের দিকে চাপ দিলে কি হবে, আয়তন হ্রাস পাবে। আয়তন হ্রাস পাইলে কি হবে, ঘনত্ব বেড়ে যাবে। আয়তন হ্রাস পাইলে ঘনত্ব বেড়ে যাবে। আর যদি আমরা দেখো গ্রেডিয়েন্টের মান শূন্য, গ্রেডিয়েন্টের মান যদি শূন্য হয় তাহলে বলরেখাগুলো কি হয়, এইভাবে লম্বভাবে ক্রস করে যায়, সমান্তরালভাবে। এইভাবে গ্রেডিয়েন্টের মান যদি শূন্য হয় তাহলে বলরেখাগুলো এইভাবে সমান্তরালভাবে ক্রস করে, এগুলোর কোনো চেঞ্জ হয় না। তো এই বিষয়গুলো একটু মনে রাখবে, এগুলো আমাদের এমসিকিউতে এসেই থাকে। কেমন, দেখো এর পরের এমসিকিউ দেখো যে আর একটা ভেক্টর দেওয়া আছে, এর ডাইভারজেন্স নির্ণয় করতে বলতেছে, মানে আমাদের ন্যাবলা অপারেটর ডট আর নির্ণয় করতে বলতেছে। তো ন্যাবলা অপারেটরের মান কত আমরা কি জানি, ডি বাই ডি এক্স আই প্লাস ডি বাই ডি ওয়াই জে প্লাস ডি বাই ডি জেড কে, তাই না? এবার কি করবা বলো তো, এইটার সাথে আমাদের এই আর ভেক্টরে কি করবা, ডট গুণন করবা। আর ভেক্টর কি, 2i 2j 2i প্লাস জে প্লাস 2k। এবার দেখো তো ডট গুণ মানে কি, আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। তাহলে আমরা কি করব, ডি বাই ডি এক্স দ্বারা কাকে গুণ করব, 2i কে গুণ করব, তাহলে কি হবে 2। সেম ভাবে ডি বাই ডি ওয়াই দ্বারা জে কে গুণ করলে কত হবে, আমাদের 1 হবে। এবং 2/2 কে দ্বারা দেখো তো ডি বাই ডি জেড কে কে গুণ করলে কি হবে, 2, তাই না? এবার এক্স এর সাপেক্ষে 2 কে যদি অন্তরীকরণ করো কত পাবো ভাইয়া, 0 0 0 পাবো। তাহলে এটা ডাইভারজেন্সের মান কত, 0। ডাইভারজেন্স 0 হইলে কি হয়, সলিনয়েডিয়াল হয়। কিন্তু এটা আমার বের করতে বলে না, আমাকে বলতেছে ডাইভারজেন্স কত, তাহলে ডাইভারজেন্স কত, 0। বুঝছো না? দেখো তো ভাইয়া এই ম্যাথটা বেস্ট ইন্টারেস্টিং। কেমন, কি বলতেছে যে দুইটা বলের লব্ধির মান 40 নিউটন। কেমন, তো এই দুইটার মধ্যে একটা ছোট বল আর একটা কি বড় বল। তো ছোট বলটার মান যদি 30 নিউটন হয় এবং এই ছোট বলটা লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে বলতেছে বড় বলটা নির্ণয় করো। কিভাবে করবা দেখো, এটা মনে করো লব্ধি, কেমন লব্ধি, আর এটার মান কত, 40 নিউটন। এবং আমাদের কি দেওয়া আছে, একটা ছোট বল দেওয়া আছে, তাই না? ছোট বলটার মান কত, 30 নিউটন। মনে করো ছোট বল এইদিকে কাজ করতেছিল 30 নিউটন। এই ছোট বলটা কি করতেছে, লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা আমাদের শর্তে বলে দিছে। তাহলে বড় বলটা কোন দিকে কাজ করে বলো তো, এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি লব্ধি হয়, তাহলে বড় ভেক্টরটা অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। তো বড় ভেক্টরটার মান ধরে নিলাম পি, তাই না? এইখানে তাহলে আমার এই পি এর মান কত, এইটা বের করতে হবে। তো দেখো তো ভাই, আমরা একটা বিষয় তোমরা হয়তো বা জানো যে কি, ভেক্টরের আমরা দিক ঠিক রেখে আমরা সেই ভেক্টরকে স্থানান্তর করতে পারি। অর্থাৎ এই ভেক্টরটার মান যদি 5 হয় তাহলে এই ভেক্টরটার আমরা দিক ঠিক রেখে এইখানেও 5 লিখতে পারবো, চাইলে এইখানে লিখতে পারবো, যেইখানে ইচ্ছা সেইখানে লিখতে পারবো, কিন্তু দিক আমার ঠিক রাখতে হবে। এটাকে বলা হয় ভেক্টর স্থানান্তর। তো ভেক্টর স্থানান্তরের সেম কাজ আমরা এখানে করবো। দেখো তো 30 নিউটন বলটা কোন দিকে কাজ করতেছিল, এই দিক বরাবর, তাই না? তাহলে আমরা এই 30 নিউটনটাকে চাইলে আমরা এইখানে লিখতে পারবো না, 30 নিউটনকে চাইলে আমরা এইখানে লিখতে পারবো। কিসের জন্য, দেখো তো এই দিক বরাবর 30 করতেছিল, এই 30কে উঠে আমরা এইখানে বসাই দিলাম, দিক ঠিক রাখছি, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো তো এটাকে কি চেনা চেনা লাগতেছে না আকৃতি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এইটা ভূমি। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের কি হয়, লম্ব স্কয়ার প্লাস কি হয়, ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার। তার মানে এইটা আমাদের অতিভুজ কি, এই বলটা পি স্কয়ার ইকুয়াল টু 30 এর উপর স্কয়ার প্লাস 40 এর উপর স্কয়ার। করো ক্যালকুলেশন করো, 40 এর উপর স্কয়ার করলে কত, 1600, 30 এর উপর করলে 900 ইকুয়াল টু কত, পি স্কয়ার। অতএব পি এর মান কত হবে বলো তো, √/1600 প্লাস 900 কত, 2500। 2500 এর উপর রুট করলে কত পাবা, 50 পাবা। তাহলে আমাদের বড় বলটার মান কত, 50 নিউটন। এই মানটা একটু খুব ভালো করে বুঝবা, এটা তোমাদের
পরীক্ষায় আসতে পারে, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথ। কেমন? তাহলে আরেকবার দেখো তো কি বলতেছিল, যে 40 নিউটন মানের একটা লব্ধি দেওয়া আছে এবং দুইটা বল, তার মধ্যে ছোট বলটার মান 30 নিউটন, ছোট বলটার লব্ধির সাথে এরকম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবং তাহলে বলতেছে যে তোমার এই যে বড় বলটা আছে, এই বড় বলটা কি হবে, বড় বলটার মান কত নির্ণয় করো। তাহলে এটা আমরা কি করলাম, ভেক্টর স্থানান্তরের মাধ্যমে সমকোণী ত্রিভুজের সূত্র ফালাই দিলাম, সহজেই পেয়ে গেলাম। দেখো তো ভাই এর পরের ম্যাথটা দেখো তো, এই ম্যাথে কি বলতেছে, দুটো ভেক্টর রাশির প্রত্যেকটার মান যদি 5 একক হয় এবং তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান কত নির্ণয় করতে হবে। লব্ধির মান হবে না, আমরা একটা অনুসিদ্ধান্ত দেখছি না যে কি ছিল, দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান কি হবে, যে কোনো একটা ভেক্টরের সমান। তাহলে এখানে দুটো সমান ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ 120 হয়েছে, তাহলে লব্ধির মান কত হবে, ওই ভেক্টরের সমান, ওই ভেক্টরের মান কত 5 নিউটন। তার মানে আমাদের লব্ধি কত হবে 5 ইউনিট। দেখো তো ভাই এর পরের এমসিকিউটা দেখো তো কি বলতেছে, দুটো ভেক্টর কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান সর্বনিম্ন হবে। আমরা কি দেখলাম, লব্ধির মান সর্বনিম্ন কখন হয়, যখন 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন আর মিনিমাম ইকুয়াল টু কি হয়, পি মাইনাস কিউ। লব্ধির মান সর্বোচ্চ কখন হয় বলতো, যখন লব্ধির মান সর্বোচ্চ কখন হয়, যখন আমাদের 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন আমাদের লব্ধির মান কি হয়, পি প্লাস কিউ। কখন, থিটার মান যখন 0। আরেকটা বিষয় মনে রাখবা যে আমাদের আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয় কখন, যখন থিটার মানটা কত হয়, 90 হয়। ঠিক আছে, এবং আমাদের আর ইকুয়াল টু কি হয়, পি এবং কিউ হইলে এদের থিটার মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। ঠিক আছে না, এটা আমাদের আরেকটা সূত্র। তো এই তিনটা বিষয় একটু মনে রাখো লব্ধির জন্য, কেমন শর্টকাট এগুলো কাজে দেয়। এবার দেখো তো নদী নৌকার দুই একটা ম্যাথ দেখো। নদী নৌকার ক্ষেত্রে কি হয়, তোমাকে যদি বলা হয় তুমি নদী, এটা একটা নদী, এই নদীর ঠিক তুমি কি করবা, এই বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাচ্ছ, স্রোত এইদিকে মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তো তুমি কোন দিকে যাত্রা শুরু করবা, অবশ্যই এই দিকে। স্রোতের সাথে তুমি কি করবে, একটা আলফা কোণে যাত্রা শুরু করবা, তবেই তুমি কি করতে পারবা, ঠিক বিপরীত বিন্দুতে তুমি পৌঁছাইতে পারবা। কেমন? তো প্রশ্নে যদি তোমাকে আসে নদীর ঠিক বিপরীত বিন্দুতে পার হইতে বা ঠিক আড়াআড়ি ভাবে নদী অতিক্রম করতে তোমাকে স্রোতের সাথে কত কোণে যাইতে হবে, এটা শর্টকাট একদম মনে রাখো যে কি, নদী ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে বা আড়াআড়ি ভাবে নদী পৌঁছাইতে তোমাকে কত ডিগ্রি কোণে যাইতে হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এত ডিগ্রি কোণে তুমি যদি যাও, তাহলে তুমি ঠিক ন্যূনতম দূরত্বে নদী পার হইতে পারবা, অথবা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবা, অথবা আড়াআড়ি ভাবে নদী পার হইতে পারবা। তিনটা কথাই সেম। তোমাকে যদি বলা হয় এই কথাগুলো, তাহলে তুমি কি বলবা, কত ডিগ্রি কোণে যাইতে হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউটা কি আমাদের, ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর ভিটা কি আমাদের, ভি হচ্ছে মানুষ বা নৌকার বেগ। তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো তো কি দেওয়া আছে, 5 কিলোমিটার পার আওয়ার কার বেগ, 5 কিলোমিটার পার আওয়ার কার বেগ বলো তো, আমাদের স্রোতের বেগ 5 এবং মানুষের বেগ কত 10। তাহলে 5 মাইনাস 10 সমান কত, -1/2। তাহলে এখানে আলফার মান হবে কত, 120 ডিগ্রি। সাধারণত 90% ক্ষেত্রে আমাদের 120 ডিগ্রি কোণে গেলে আমরা ন্যূনতম দূরত্বে নদী পার হইতে পারি। বুঝছো না? এবার তোমাকে যদি বলা হয় যে নদী পারাপারের সময় কত, নদী পারাপারের সময় নির্ণয় সূত্র টি ইকুয়াল টু ডি ভাগ ভি সাইন আলফা। এখানে ডিটা কি আমাদের নদীর প্রস্থ, আলফাটা কি সাঁতারু এবং স্রোতের মধ্যবর্তী কোণ, ভিটা কি সাঁতারুর বেগ বা নৌকার বেগ। দেখো তো এই ম্যাটটার ক্ষেত্রে তোমাকে কি বলতেছে, ন্যূনতম সময়ে নদী পার হবা, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য কত ডিগ্রি কোণে যাইতে হয় বলো তো, 90 ডিগ্রি কোণে যাইতে হয়। কিসের জন্য, তোমার দেখো টি এর সাথে আলফার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না, টি এর সাথে আলফার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তো কোনটার সাথে কোনটার সম্পর্ক ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক কেমনে বুঝবা, যদি দুই রাশিতে একই পজিশনে থাকে তাহলে সমানুপাতিক সম্পর্ক, বিপরীত পজিশনে থাকলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। টি উপরে আছে, আলফাটা নিচে আছে, এই জন্য টি এর সাথে আলফার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তার মানে টি এর মান যদি কমাইতে চাই, তাহলে সাইন আলফার মান কত হইতে হবে, সর্বোচ্চ হইতে হবে, তাই না? তার মানে কি আলফার মান সর্বোচ্চ হইলে টি এর মানটা কি হবে, সর্বনিম্ন হবে। তো আলফার মান সর্বোচ্চ কত হইতে পারে, 90 না, 90। আলফার মান সর্বোচ্চ কত হইতে পারে, 90। তার মানে আমরা যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করি, তাহলে নদীটা সর্বনিম্ন সময়ে বা ন্যূনতম সময়ে অতিক্রম করতে পারবো। তোমাদের প্রশ্ন ব্যাংকে যত টাইপের প্রশ্ন আছে, সব টাইপের প্রশ্ন থিওরি সহ কভার করার চেষ্টা করছি। একদিক থেকে একদম অ্যাডভান্স বাড়ানোর জন্য যা যা পড়ানোর প্রয়োজন, সেই থিওরি সহ প্রশ্নগুলো তোমাকে বোঝাই সলভ করাই দিছি। তাহলে এখন তোমার কাজ কি, ভাইয়া যে ক্লাসটা করালো এটা কি করবা, নোট করবা। এরপরে তুমি কি করবা, তোমার কাছে যে ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা আছে, হইতে পারে সেটা উদ্ভাসের ভার্সিটির প্রশ্ন ব্যাংক, তো ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংকে যত এমসিকিউ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা সলভ করবা। সব এমসিকিউ কি করবা, সলভ করবা। তাহলে দেখবা যত এমসিকিউ আছে সবগুলাই পারবা, কারণ তোমাদের সব টাইপের এমসিকিউ করাই দেওয়া হয়েছে, একটা টাইপও বাদ দেওয়া হয় নাই।
ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।